দেখুন, কলকাতায় অম্বর সেন অন্তর্ধান রহস্য ভেদ করতে ফেলুদার সময় লেগেছিল মেরে কেটে 2 দিন, কিন্তু দিল্লিতে জগদীপ ধনকর পদত্যাগ রহস্য ভেদ করতে ফেলুদাকেও বোধহয় হিমশিম খেতে হতো। একটা পদত্যাগ আর তাকে ঘিরে জাতীয় রাজনীতিতে রীতিমতো ঝড়, ধোঁয়াশার পর ধোঁয়াশা, জল্পনার পর জল্পনা, আর অবশ্যই প্রশ্নের পর প্রশ্ন। সেই নিয়েই প্রথম প্রশ্ন। সারাদিন সংসদে সক্রিয় আর সন্ধেবেলা স্বাস্থ্যের কথা বলে আচমকা ইস্তফা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের। পদত্যাগ রহস্য ঘিরে একেবারে তোলপাড় রাজনীতি। সরকারের সঙ্গে একের পর এক সংঘাতের জেরেই কি ইস্তফা দিতে হলো ধনকরকে? দ্বিতীয় প্রশ্ন। ঈশ্বর হস্তক্ষেপ না করলে 2027 অগাস্টে নির্ধারিত সময় অবসর নেব, মাত্র 11 দিন আগে বলেছিলেন ধনকর। কিন্তু ঈশ্বরের বদলে এমন কে হস্তক্ষেপ করলো যে মেয়াদ শেষের আগেই পদ ছাড়তে হলো দেশের উপরাষ্ট্রপতিকে? তৃতীয় প্রশ্ন। একদম সুস্থ জগদীপ ধনকর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধনকর নন, সরকারই অসুস্থ, বলছে কংগ্রেস। অসুস্থতা নিয়েও রাজনীতি পাল্টা বিজেপি। কিন্তু গত ডিসেম্বরেই ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা বিরোধীরা আজ কোন অঙ্কে ধনকরেরই পাশে? চতুর্থ প্রশ্ন। ভোটার তালিকা ঘিরে সংঘাতের আবহে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করবে না সিইও দপ্তর। নিরপেক্ষ নির্বাচন করাতে চাই সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা। মুখ্য সচিবকে দেয়া হয়েছে চিঠি। এ দাবি মানবে রাজ্য? পঞ্চম প্রশ্ন। ভোটার লিস্টের বিশেষ সংশোধনের সময় আধার, ভোটার এবং রেশন কার্ড গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টে হলফনামা দিল জাতীয় নির্বাচন কমিশন। একজন অনুপ্রবেশকারীও ঠাঁই পাবে না, আবার একজন বৈধ ভোটারও বাদ পড়বেন না। এইটুকু নিশ্চিত করতে কেন এত জটিলতা? তবে শুরুতেই দেখাবো উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের আচমকা পদত্যাগ নিয়ে দিনভর তোলপাড় রাজনীতি। দেখুন। বিকেল অবধি সুস্থ, ফুরফুরে হাসি খুশি, তারপর সন্ধ্যায় হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ। উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা রহস্য তোলপাড় ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধীরা মানতেই রাজি নন। এভাবেও বিনা রাজনৈতিক কারণে কিংবা চাপ ছাড়া আচমকা কেউ উপরাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইস্তফা দিতে পারেন। তাই পদত্যাগের নেপথ্যে মোদী সরকারের হাত দেখছে তারা। দুষ্টেও মোদী সরকারকে, কটাক্ষ করছে তাকেই। मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है। दिल्ली में राष्ट्रीय राजनीति में पर्दे के पीछे कुछ ऐसी बातें हो रही है, जल्दी सामने आ जाएगी। उपराष्ट्रपति जी का जो इस्तीफा है वो कोई साधारण घटना नहीं है, मैं मानता हूं। সোমবার রাতে জগদীপ ধনকর ইস্তফা দেন। মঙ্গলবার সকালে ইস্তফা গ্রহণ করেন রাষ্ট্রপতি। উল্টো দিকে তার আচমকা ইস্তফার জেরে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্র তুমুল হট্টগোল শুরু করে দেন বিরোধী দলের সাংসদরা, যার জেরে দুপুর 2টা পর্যন্ত সভা মুলতবি করে দিতে হয়। मैं 5:30 बजे मिला था चेयरमैन साहब से और यूजुअल अच्छे मूड में थे। उनकी चिंता केवल यही रहती थी कि किसी तरह से डिबेट हो और हाउस अच्छे से चले। इसके अलावा ज्यादा कुछ मुझे लगा नहीं। জগদীপ ধনকরের রহস্যজনক ইস্তফার নেপথ্যে আরএসএস এর হাত দেখছে সিপিএম। হঠাৎ এরকম ভাবে পদত্যাগ করাটা এটা খুবই রহস্যজনক, এবং আমার নিজের ধারণা ধনকর স্যার তিনি হচ্ছেন আরএসএস এর একজন বিশ্বস্ত সৈনিক। এই পদত্যাগের পেছনে আরএসএস এর কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস। এটা কোনো পরিকল্পনা আছে। পাল্টা প্রত্যাশিতভাবেই ধনকরের ইস্তফার নেপথ্যে স্বাস্থ্যজনিত বিষয়ই মূল কারণ বলে মনে করছে রাজ্য বিজেপি। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। বিরোধীরা যখন ধনকরের হঠাৎ ইস্তফার নেপথ্যে বিশেষ চাপ আছে বলে মনে করছে, তখন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, দেশের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন জগদীপ ধনকর, তার সুস্থতা কামনা করি। বিজেন্দ্র সিংহ ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। যারা এই চূড়ান্ত অস্বাভাবিক ঘটনাটাকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করছেন, তাদের যাবতীয় যুক্তিকে নস্যাৎ করে দিয়েছেন অন্য কেউ নন,
স্বয়ং জগদীপ ধনকর। আজ থেকে ঠিক 11 দিন আগে জেএনইউর একটা অনুষ্ঠানে জগদীপ ধনকর নিজে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে তিনি একেবারেই নির্ধারিত সময়তে অবসর নেবেন, অর্থাৎ যেদিন উপরাষ্ট্রপতি হিসেবে তার 5 বছরের কার্যকাল পূর্ণ হবে সেই দিনই। সময়টাও নিজেই বলে দিচ্ছেন 2027 সালের অগস্ট মাসে। এই বক্তব্যের প্রকাশ্য বক্তব্য একেবারে 10 দিন পর গতকাল এমন কি দৈব দুর্বিপাক হলো যে ধনকর সাহেবকে সটান পদত্যাগ করতে হলো এবং প্রায় সঙ্গে সঙ্গে সেই পদত্যাগপত্র গৃহীত হয়ে গেল। যাই হোক, আমি আগে দেখাবো যে জেএনইউ এর অনুষ্ঠানে ঠিক কী বলেছিলেন ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি। দেখুন। I will retire at the right time. August 2027. Subject to divine intervention. দেখুন, আমার একটা খুব প্রিয় ফিল্ম 2008 সালে রিলিজ করেছিল, দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। আর এই দেখছি দ্য কিউরিয়াস কেস অফ জগদীপ ধনকর। অত্যন্ত অস্বাভাবিক কেন বলছি আমরা, আমি দেখানোর চেষ্টা করব আপনাদের যে এই অস্বাভাবিক ইস্তফা কেন অস্বাভাবিক। সোমবার গোটা দিন ধরে একটা মানুষ রোজকার মতো একেবারে চনমনে মেজাজে উপরাষ্ট্রপতি হিসেবে, বা এইভাবে বলা ভালো যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে রাজ্যসভা পরিচালনা করলেন, শপথ গ্রহণ করালেন, মিটিং করলেন। তারপর কি হলো দেখুন। দুপুর 3:53 উপরাষ্ট্রপতির অফিস থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো যে উপরাষ্ট্রপতি হিসেবে, লক্ষ্য করুন, উপরাষ্ট্রপতি হিসেবেই কিন্তু জগদীপ ধনকর বুধবার জয়পুরে আলোচনা সভায় অংশ নিতে যাবে। তারপর কি হলো, এইবার চমক। তারপর রাত 9:25 জগদীপ ধনকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন যে স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। জানিয়ে রাখা ভালো, তিনি কিন্তু কোথাও ভর্তি হয়েছেন বা হঠাৎ শরীর খারাপ হয়েছে, ব্যাপারটা তা নয়। এইখানেই প্রশ্ন যে কি করে সম্ভব এই সুস্থ এই অসুস্থ। আর তাই আমরা বলছি দ্য কিউরিয়াস কেস অফ জগদীপ ধনকর। আমি দেখাবো যে দুপুরবেলার পর থেকে ঠিক কি হচ্ছে। দুপুর 1টা থেকে 4:30-এর মধ্যে, তার মধ্যে এই নাটকীয় পট পরিবর্তনটি ঘটলো। কি ঘটলো তার মধ্যে? মোদী সরকারের সঙ্গে সরাসরি সংঘাত, এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। সরকারের একেবারে শীর্ষ স্তর থেকে অবিলম্বে কি তাকে ইস্তফার নির্দেশ দেওয়া হলো? আমরা জানি না, কিন্তু আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইটা জানতে চাইব যে এর কোনো, আমি বলছিলাম না যে দৈব দুর্বিপাক, আমি বলছি কোন দেবের কাছ থেকে নির্দেশ এলো আমরা এখনো জানি না, কিন্তু ডাল মে কুচ কালা হ্যায় না বহুত কুচ কালা হ্যায়। বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? সুমনদা, উপরাষ্ট্রপতি কিন্তু স্বাস্থ্যের কারণ দেখালেও এটা স্বাস্থ্যের কারণে উনি পদত্যাগ করেননি। উনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছেন সরকারের সাথে সংঘাতে, এবং বাধ্য করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। পরিষ্কার, মানে রাজনীতির চাপে, মোদী অমিত শাহর চাপে উপরাষ্ট্রপতি ধনকর পদত্যাগ করেছেন। এটা কোনো স্বাস্থ্যগত কারণে নয়। কেন নয়? তার কারণটা হলো যে তিনি জেএনইউতে পরিষ্কার জানিয়েছিলেন যে 2027 সালের আগস্ট মাসে তিনি অবসর নেবেন পূর্ণ সময় কাজ করবার পর। কাল সোমবার তিনি সকাল থেকে যদি দেখেন শপথ বাক্য পাঠ করিয়েছেন নতুন নির্বাচিত সাংসদদের। তারপরে বিভিন্ন কাজকর্ম তিনি শুরু করেছিলেন, কিন্তু সংঘাতটা বাঁধলো কোথায়? সংঘাতটা বাধ্য হলো জাস্টিস ভার্মা তারকে অপসারণ, তাকে ইমপিচ করবার প্রশ্নে, অর্থাৎ জাস্টিস ভার্মার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির প্রশ্নে সংসদে একটা ইমপিচমেন্ট আনার কথা। সেই ইমপিচমেন্টটা সরকারের ভাবনা এবং ধনকরের ভাবনার মধ্যে সংঘাত দেখা দিল স্পষ্ট। সরকারের কি অবস্থান ছিল যে জাস্টিস ভার্মার ইমপিচমেন্টটাকে তারা সামনে রেখে সারা ভারতবর্ষের কাছে নজির তৈরি করেছে, এই প্রচারটা করবেন। ফলে মোদী অমিত শাহরা চেয়েছিলেন যে জয়েন্ট পার্লামেন্টারি সেশন ডেকে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডেকে সেইখানে ইমপিচমেন্ট করা হবে এবং সরকারের তরফ থেকে ব্যাপকভাবে প্রচার করা হবে যে দেখো দুর্নীতির বিরুদ্ধে মোদী এবং অমিত শাহরা কীভাবে লড়াই করছে। কিন্তু
উল্টো দিকে যদি দেখি যে জগদীপ ধনকর তিনি রাজ্যসভায় যেই মুহূর্তে 50 জন বিরোধী সাংসদ প্রস্তাব দিয়েছেন ইমপিচমেন্টের, তিনি কিন্তু লিড করতে চেয়েছেন। অর্থাৎ জগদীপ ধনকর পরিষ্কার, যেই মুহূর্তে তিনি ইমপিচমেন্টের প্রয়োজনীয় সংখ্যা 50 জন লাগে, কোনো জাস্টিসের বিরুদ্ধে যদি ইমপিচ করতে হয় তাহলে 50 জন সাংসদ যদি লিখিতভাবে অভিযোগ জানান তবে ইমপিচমেন্ট শুরু করা যায়, সেই শুরুটা উনি অপেক্ষা না করেই কিন্তু এখানে তো 63 জন করেছিলেন 50 এবং সেটা বিরোধী দলের থেকে, একদম বিরোধী দলের থেকে করা মাত্রই মোদী অমিত শাহর মাথা খারাপ হয়ে গেছে যে ভাই বিরোধী দলের তরফ থেকে করে মানে পুরো খিটটা বিরোধীরা খাবে, অর্থাৎ পরিষ্কার কৃতিত্বটা বিরোধীরা নিয়ে নিবে। একদম ফলে মোদী অমিত শাহ যে কৃতিত্ব তৈরি করবার জন্য তৈরি হয়েছিল, প্রস্তুত নিচ্ছিল, সেই কৃতিত্বে জল ঢেলে দিল জগদীপ ধনকর যখন তিনি এটাকে গ্রহণ করলেন, অর্থাৎ মোশনটাকে গ্রহণ করলেন। তারপরে দুটো বিজনেস কমিটির মিটিং ডাকলেন, দুটোতেই বিজেপির সাংসদরা বয়কট করলেন এবং পরিষ্কার বয়কট এই কারণেই তারা করলেন যে উপর থেকে নির্দেশ পাওয়া গেছে যে জগদীপ ধনকরকে ডাকা বিজনেস কমিটির মিটিংয়ে যাওয়া যাবে না। ফলে পরিষ্কার মোদী অমিত শাহরা যেভাবে বিজেপি সাংসদদেরকে বলেছেন সেই কারণে তারা সেই বিজনেস কমিটির মিটিং বয়কট করেছেন। জগদীপ ধনকর দেখলেন, অপমানিত হলেন যে তিনি একজন রাজ্যসভার সভাপতি হিসাবে, চেয়ারম্যান হিসাবে তিনি একটা মোশন গ্রহণ করেছেন, বিজনেস কমিটিতে সেটা আলোচনার জন্য ডেকেছিলেন, বিজনেস কমিটিতে আলোচনায় কেউ আসলেন না, এমনকি স্বয়ং মন্ত্রী পার্লামেন্টারি কমিটির যিনি মিনিস্টার তিনি পর্যন্ত অবজ্ঞা করলেন এবং জগদীপ ধনকরের সাথে পরিষ্কার অসহযোগিতা করলেন জেপি নাড্ডার মতন মানুষ। আচ্ছা, এখানে আমার একটা কাউন্টার প্রশ্ন আছে। আপনি একটা চমৎকার শব্দ ব্যবহার করলেন, যতদিন ধনকর সাহেব রাজ্যপাল ছিলেন ততদিন সেই শব্দ বারবার আমাদের এই রাজ্যের রাজনীতিতে ফিরে ফিরে আসতো, অপমানিত। নিজে অনেকবার বলেছেন, তাই নিয়ে ঠাট্টা মস্করা করেছে শাসক দল যে আমি অপমানিত বোধ করছি। আমি বলছি কিন্তু জগদীপ ধনকর এরম তো নয় যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিরোধীরা মনে করেছে যে তিনি খুব নিরপেক্ষ চেয়ারম্যান, বরঞ্চ নজিরবিহীনভাবে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীরা এনেছিল। তাহলে শীর্ষ, আমি ধরে নিচ্ছি যে সরকারের শীর্ষ স্তরের সঙ্গে এই মতামতের বা পদক্ষেপের তফাৎটা উনি হতে দিলেন কেন? উনি তো কথা বলেই এই পদক্ষেপগুলো নিতে পারতেন, নিলেন না কেন? মানে আমি বলছি যে শিরদাঁড়াটা, আমি বিরোধীদের ভাষায় বলছি যে শিরদাঁড়াটা হঠাৎ করে তৈরি হয়ে গেল, এটা তো বিশ্বাসযোগ্য নয়। প্রথম কথা হলো যে জগদীপ ধনকরের বিরুদ্ধে নিরপেক্ষ না থাকা, অর্থাৎ রাজ্যসভা পরিচালনায় সরকারের হয়ে তোষামোদ করার অভিযোগ সরাসরি বিরোধীরা এনেছিল, তারা অনাস্থা পর্যন্ত জগদীপ ধনকরের বিরুদ্ধে এনেছিল। আজকে বিরোধীরা জগদীপ ধনকরের জন্য চোখের জল ফেলছে, কিন্তু সেদিন কিন্তু তারা কিন্তু অনাস্থা তার বিরুদ্ধে এনেছিলেন। ফলে আস্থা কিছুতেই বিরোধীদের ছিল না, এখন রাজনীতির জন্য বিরোধীদের অবস্থা। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যদি লাস্ট 4 মাস ধরে জগদীপ ধনকরের সাথে কেন্দ্রীয় সরকারের অবস্থান দেখেন, তাহলে আপনি দেখবেন ধারাবাহিকভাবে কিন্তু নানা বিষয়ে তিনি ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছিলেন। আমি একটা উদাহরণ দিই, কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তার কাজকর্ম নিয়ে জগদীপ ধনকর অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে কৃষকদের সহায়ক মূল্যের প্রশ্নে। কৃষি সহায়ক মূল্য কৃষকরা পাচ্ছে না, কৃষকদের দুরবস্থায় কৃষিমন্ত্রী কোনো ভূমিকা তিনি দেখতে পাচ্ছেন না, সেটা সরাসরি তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেছেন। আরো এরকম বেশ কয়েকটি ইস্যুতে তিনি সরকারের সরাসরি সমালোচনা করেছেন। সেখান থেকেই দূরত্ব সরকারের সাথে ধনকরের শুরু হয়েছিল, যেটা কালমিনেট হলো কালকে তার রেজিগনেশনের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের দুটো জিনিস, একটা জিনিস হলো যে দেখুন, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসক দল, আমরা বাংলায় আছি যেহেতু বাংলা নিয়ে আমি একটু বলতে চাই, সবসময় জগদীপ ধনকরের প্রশ্নে তারা তীব্র বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকর রিজাইন করবার পরে একটি শব্দ কিন্তু ব্যবহার করেননি। আজকে কেবলমাত্র বলেছেন যে কেবলমাত্র অসুস্থ কারণ নয়, কিন্তু যে সরব হওয়ার আমরা অবস্থান দেখি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসকে, তারা নীরব কেন? নীরব কি এই কারণে যে এই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হতে গিয়েছিলেন তখন হঠাৎ করে আমি বিশ্বনাথ এই প্রসঙ্গে আলাদা করে আসবো, আলাদা প্রতিবেদনও দেখাবো। কিন্তু বিশ্বনাথ যেটা বলছেন, এক হচ্ছে বিরোধীদের দিক থেকে দেখলে কথায় কথায় তাদের অভিযোগ ছিল তাদের সাসপেন্ড করতেন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনকর। পাশাপাশি বিশ্বনাথ একটা কথা বললেন, সেটা হচ্ছে সরকারের সঙ্গে সংঘাত শেষ 4 মাস।
দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে চলে যাই যে গত কয়েক মাসে ঠিক কোথায় কোথায় সরকারের সঙ্গে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছিল তৎকালীন, কারণ পদত্যাগপত্র শুধু পদত্যাগ করেছেন তা নয়, সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে জগদীপ ধনখড়ের। জগদীপ ধনখড় 2027 সালে উপরাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হবার কথা ছিল জগদীপ ধনখড়ের, কিন্তু 2 বছর আগে আচমকাই ইস্তফা দিলেন তিনি। তাও আবার সারাদিন রাজ্যসভা পরিচালনা করার পর হঠাৎই রাতে ঘোষণা করলেন স্বাস্থ্যের কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু হঠাৎ করে এমনটা কিভাবে সম্ভব? क्या वो अपने से दिए हैं, उनको इस्तीफा दिलवाया गया है, ये लोगों के सामने आना चाहिए। রাজনৈতিক মহলে প্রশ্ন, মোদী সরকারের সঙ্গে সংঘাত চরমে ওঠাতেই কি উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা পদত্যাগ করতে বাধ্য হলেন জগদীপ ধনখড়? সূত্রের দাবি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা, যার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, তার ইমপিচমেন্ট ঘিরে ধনখড়ের ভূমিকায় সন্তুষ্ট ছিল না সরকারের শীর্ষ নেতৃত্ব। দিল্লির রাজনৈতিক অলিন্দে জল্পনা, বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তাতে কার্যত জল ঢেলে দেন ধনখড়। সোমবার বিচারপতির অপসারণের দাবিতে রাজ্যসভায় বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়ে। চেয়ারম্যান হিসেবে ধনখড় তা গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান। অনারেবল মেম্বার্স প্লিজ। সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্যসভায় বিরোধীদের নোটিশ গ্রহণ করে নেন জগদীপ ধনখড়, যা ভালোভাবে নেয়নি সরকার। এরপর সোমবারই বেলা 1:30 নাগাদ রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। সেখানে সভাপতিত্ব করেন জগদীপ ধনখড়। বিরোধীদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কিন্তু 10 মিনিটেই বৈঠক শেষ হয়ে যায়। বিকেল 4:30 ফের বৈঠক ডাকেন ধনখড়। সূত্রের দাবি, রিজিজু এবং নাড্ডাকে না জানিয়েই একই দিনে দ্বিতীয়বার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকার ধনখড়ের সিদ্ধান্তকেও ভালোভাবে নেয়নি সরকার। নির্ধারিত সময়ে জগদীপ ধনখড় সহ বাকিরা উপস্থিত হলেও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কিংবা জেপি নাড্ডা কেউই আসেননি। পেরে কার্যত শেষ কফিনের মতোই মঙ্গলবার ফের বিএ কমিটির বৈঠক ডাকেন ধনখড়। রাজনৈতিক মহলে জল্পনা, এরপরই সরকারের একেবারে শীর্ষ মহল থেকে হস্তক্ষেপ করা হয় এবং শেষ অবধি ধনখড়কে পদত্যাগ করতে হয়। আমার মনে হয় বিজেপি পার্টির নেতৃত্বের সঙ্গে ধনখড় সাহেবের কোনো মনোমালিন্য, যেটা ধনখড় সাহেব মানতে পারেননি বলে আমার মনে হয় তিনি রেজুলেশন দিয়েছেন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, বিকেল 4:30 জগদীপ ধনখড়ের সভাপতিত্বে ফের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বসে। তখন জেপি নাড্ডা এবং কিরেন রিজিজুর জন্য অপেক্ষা করা হচ্ছিল, তারা আসেননি। তাই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আজ দুপুর 1টায় বিএসির বৈঠকের সময় নির্ধারণ করা হয়। যদিও জেপি নাড্ডা জানিয়েছেন মন্ত্রীরা অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, তা আগেই রাজ্যসভার চেয়ারম্যানকে জানানো হয়েছিল। বিরোধীরা কি বলছেন জানা নেই। জগদীপ ধনখড়ের প্রতিভা, জগদীপ ধনখড়ের ব্যক্তিত্ব, জগদীপ ধনখড়ের রাজ্যপাল থাকার সময় ভূমিকা, চেয়ারম্যান হিসেবে তার রাজ্যসভায় ভূমিকা প্রত্যেকের জানা। তো সুতরাং জগদীপ ধনখড় যখন লিখেছেন যে শারীরিক কারণে তিনি ইস্তফা দিয়েছেন, আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনীতির বা রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। সব মিলিয়ে জগদীপ ধনখড়ের ইস্তফা ঘিরে এখন জোরালো রহস্য। এবিপি আনন্দ। আচ্ছা, হঠাৎ অসুস্থতা, শ্রমিক ভট্টাচার্য বলছিলেন চিকিৎসার জন্য তিনি কি কোথাও ভর্তি হয়েছেন আমরা জানি না। সব থেকে বড় কথা, মনে করুন বাদল অধিবেশন শুরু হলো, যার চেয়ারম্যানশিপে শুরু হয়েছে গতকাল। এই অধিবেশন যে গতকাল শুরু হবে, এই ঘোষণাটা হয়েছে আজ থেকে 42 দিন আগে। অর্থাৎ ধনখড় সাহেব যদি অসুস্থ নিজেকে মনে করেন, এই গত 42 দিনের মধ্যেও তো পদত্যাগ করতে পারতেন। প্রশ্নই একটা নয়, সব থেকে বড় কথা, দেশের উপরাষ্ট্রপতি এইরকম আনসেরিমনিয়াসলি পদত্যাগ করলেন, একটা ফেয়ারওয়েল স্পিচ হলো না। এমনকি কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এক্সটি করেছেন, সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং রীতিমতো বলছেন যে যথেষ্ট গ্রেসিয়াস নয়। কেন?
তার কারণ তিনি বলছেন যে শ্রী জগদীপ ধনকরজি হ্যাজ গট মেনি অপরচুনিটিস টু সার্ভ আওয়ার কান্ট্রি ইন ভেরিয়াস ক্যাপাসিটিস, অর্থাৎ তিনি বহুবার বহু পদে থেকে সুযোগ পেয়েছিলেন, ইনক্লুডিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অনেকের বক্তব্য যে সেইখানে যে তিনি একাধিক পদ তাকে দেয়া হয়েছে, ঘুরিয়ে কি সেইটা ইঙ্গিত করা হলো যে বহু পদে থেকে তিনি আমাদের দেশকে সার্ভ করার সুযোগ পেয়েছিলেন। অন্তত জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা তাই মনে করছে। কিন্তু আমার পরের বক্তব্য কংগ্রেসের কেউ নয়, বিজেপির সজল ঘোষ। এই পদত্যাগের ঘোষণা নিঃসন্দেহে আগাম খবর সজলের কাছেও ছিল না, তার বিশ্লেষণ শুনব। না না, আমাদের কাছে আগাম খবর থাকার কোনো জায়গা নেই, সব খবর বিশ্বনাথদার কাছে আছে এবং বিশ্বনাথদার খবরের রিপিটেশন গত 4 মিনিট ধরে আপনাদের চ্যানেলেই আবার দ্বিতীয়বার শুনলাম। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি পুরোটাই কাল্পনিক। একটু তুমি যদি এই দেশের সমস্ত নিউজ চ্যানেল, এবিপি আনন্দ বাদ দাও, বিভিন্ন ভাষার দেখো, এই বিশ্বনাথদার বলো বা এই খুব ভালো, হ্যাঁ তোমার স্বাগত, কিন্তু এই একই জিনিস দেখবে, কারণ এটাই হচ্ছে দেশের এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার মানে আজকে দেশে কোনো ইস্যু নেই। আচ্ছা, তোমরা এরকম নন এন্টিটিকে উপরাষ্ট্রপতি করো? কাকে? মানে আমি বলছি নন এন্টিটিকে, যিনি থাকলেন না গেলেন কিছু যায় আসে না, সেটাই তো মানে হলো। না না, একদম সেটা মানে নয়। তিনি পদত্যাগ করলেন না রইলেন কিছু যায় আসে না সজলে। একটা মানুষ নিজে মুখে 10 দিন আগে বলেছেন আমি সব ঠিকঠাক চললে, ঈশ্বরের যদি ইন্টারফেয়ারেন্স না হয় তাহলে আমি 27 সাল অবধি থাকবো। তার মানে কোনো এই যে দীর্ঘদিনের ঝগড়ার গল্প, এই গল্পটা তাহলে সেখানে ইতি হয়। এখানে তিনি হঠাৎ করে স্বাস্থ্যের কারণ দেখিয়েছেন। আমরা সবাই তার সুস্থতা কামনা করব, আমরা সবাই তাকে ভালো থাকুন সেই কামনা করব। সেখানে কেউ বলছে আরএসএস, কেউ বলছে সরকারের সঙ্গে তার মতানৈক্য হয়েছে। সবচেয়ে অবাক করা, এ কি সুন্দর এরা শাঁখের করাত বলেছে, শুনেছিলাম, দেখিনি কোনোদিন। যারা পদ্মপাল বলে ডাকতো, যারা অনাস্থা আনতো, যারা সকাল বিকেল ব্যঙ্গ করতো, সেই মুখ দিয়েই আবার তারা আজকে বলছেন যে সম্পূর্ণ সুস্থ আছেন। আচ্ছা, ওনাকে কি যার ওনাদের কথার প্রাক্তন পদ্মপাল, তিনি কি মমতা ব্যানার্জিকে কথা বলেছেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, সব সুস্থতা অসুস্থতা কি চোখে দেখা যায়? যদি সব সুস্থতা আর অসুস্থতা চোখে দেখা যেত তাহলে সুকুমার রায় লিখতেন না, হেড অফিসের বড় বাবু লোকটি বেজায় শান্ত, তার যে এমন মাথার ব্যামো 21শে জুলাই না এলে কেউ জানতো? এই যে বিষয়টা, সবটা সব জায়গায় বোঝা যায় না। তো আমার যেটা বক্তব্য হচ্ছে, দেখুন যে আপনারা বলছেন, কেউ কেউ ইমপিচমেন্টের কথা বলে দিলেন, যে ইমপিচমেন্ট নিয়ে তার মনে হয়েছে যে তিনি সরকারের পক্ষে নয়, তিনি সংবিধানের পক্ষে থাকবেন। তাহলে এই লোকটাই তো এতদিন রাজ্যপাল হিসেবে সংবিধানের যখন পক্ষে ছিলেন, তখন যারা বিরোধিতা করেছিল, আজকে কমসে কম সজল এইটা ভুলে যেও না যে না, সেই তারাই যখন তার ভোট দেওয়ার দিন, হ্যাঁ না ভোট দেয়নি, তারা অনুপস্থিত থেকে জেতার সুবিধা করে দিয়েছিল, করেছিল। সেটা অবশ্য করলে বিড়াল গাছে ওঠানোর কোনো গল্প হয়তো হবে। তো আমরা আমি তার মধ্যে যেতে চাই না। আমি বলছি যে দেখুন, যারা একটা টুইট তারপরেই তাকে নিয়ে অজস্র অপমান, তিনি নিজে মুখে অনেকবার বলেছেন যে আমি অপমানিত হচ্ছি। আমার বক্তব্য হচ্ছে তাদের আজকে নিশ্চয়ই আবার তারা প্রশ্ন করুন, কিন্তু তাদের আজকে প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তিনি যে বিরোধীদের কথার মূল্য দেন, দেখুন পুরোটাই হাইপোথেটিক্যাল, এখানে সবটাই গল্পের কল্পনা। এখানে আপনি যে যেমন খুশি যেখানে খুশি ঘি চড়ান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনাকে যদি এই কথাগুলো ধরে নিতে হয় যে তাহলে তিনি বিরোধীদের সম্মান রাখতে চেয়েছিলেন, তাই বিরোধীদের সম্মান যখন পশ্চিমবঙ্গে রাখতে গিয়েছিলেন, তখন যদি তাকে পদ্মপাল হয়ে যেতে হয়, আজকে যদি তার জন্য বেমিসাল হয়ে গিয়ে কেউ কান্নাকাটি করে, তাহলে তাদের উচিত প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া। আমার এই বিষয়টা নিয়ে আলোচনায় আর এর থেকে কি বলার আছে? আমার বক্তব্য না, এর থেকে বেশি আর এগোন না, না এগোনোই তোমার পক্ষে ভালো হবে। আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার যেটা বলার বক্তব্য, কেউ আবার দেখে ফেললো যে আরএসএস আছে এর পেছনে। কি দিব্য দৃষ্টি তাদের, এর পেছনে আরএসএস আছে। বসানোর সময় আরএসএস ছিল না, বের করে নেওয়ার সময় আরএসএস এলো। এই যে অদ্ভুত চিন্তা ভাবনা, এই যে অদ্ভুত কাল্পনিক সমস্ত আলোচনা, আমার মনে হয় যে এ বিষয়ের থেকে আরো অনেক 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 বেশি সিরিয়াস বিষয়, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নিশ্চয়ই একটি খুব বড় সাংবিধানিক পদ, খুব বড় সাংবিধানিক পদ, কিন্তু রাজ্যপালকে যারা বলেন সাদা হাতি, যারা রাজ্যপালকে বলেন এই পদ্ধতি তুলে দেওয়া উচিত, তাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে,
আমরা আলোচনার জন্য আলোচনা করতে পারি, কিন্তু আমাদের সামনে আরো অনেক বড় সমস্যা রয়েছে। 26,000 চাকরি দিয়ে, তারপর মমতাদির ভাষা আন্দোলন থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা আলোচনা করব। খুব স্বাভাবিক যে সজল এই আলোচনায় একেবারে কমফর্টেবল হবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে ছোটখাটো কোনো পদ নয়, এমন কি কোনো রাজ্যের রাজ্যপালও নন। দেশের উপরাষ্ট্রপতি যদি কোনো, আবার বলছি, কোনো হেড অফিসের বড়বাবুর কলমের খোঁচায় পদত্যাগ করতে বাধ্য হন, তাহলে সেই নিয়ে গোটা দেশে জল্পনা ওঠা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আমি শুধু কল্পনা করছি, সজলরা যদি আজকে কেন্দ্রে বিরোধী আসনে থাকতো, তাহলে পার্লামেন্টটা কদিনের জন্য হয়তো উপরাষ্ট্রপতির এই চমকপ্রদ হঠাৎ ইস্তফার জন্য মুলতুবি হয়ে যেত, বারবার তাদের সরব প্রতিবাদে। আমি সেই কল্পনা করতে আমার মন্দ লাগছে না। কিন্তু এইখান থেকে সজল অত্যন্ত গুরুত্বপূর্ণ। না উস্কানি কেন? না না না, আরে তোমরা যা উদাহরণ সৃষ্টি করেছো দিনের পর দিন পার্লামেন্ট অচল করার, আর সুমন দেখে কোনো উস্কানি দিতে হবে না, সেই ফুটেজটা ইটসেলফ উস্কানি দিয়ে যাবে দশকের পর দশক, দুর্ভাগ্যজনকভাবে। মনে রাখবেন, আমরা কিন্তু কোনোভাবে সংসদ অচল করার, এমনকি বিধানসভা অচল করার পক্ষে নই, থাকতে পারি না। আমি জানি না শুভেন্দু অধিকারী আবার ওই বিজেপির সেই সময়ের যে বিরোধী হিসেবে পার্লামেন্টের ভূমিকা, সেটা থেকে উৎসাহিত হয়ে বিধানসভা অচল করেন কিনা। কিন্তু যাই হোক, আমার পরের প্রতিবেদন, যেটা সজল ইতিমধ্যে উল্লেখ করলো, তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক। সবথেকে বড় কথা, আজকে তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একেবারে সুস্থ তিনি। ঠিক কি বললেন দেখাবো। সোমবার বাদল অধিবেশন শুরু হয়। নিয়ম মতোই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সংসদে আসেন। প্রতিদিনকার মতো তার সব দায়িত্ব পালন করেন। যাবতীয় মিটিং, সাক্ষাৎকার সবকিছুতে অংশ নেন। কিন্তু তারপর আচমকাই রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান স্বাস্থ্যের কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এখানেই বিরোধীদের প্রশ্ন, যদি স্বাস্থ্যজনিত কারণ হতো তাহলে ধনকর অধিবেশন শুরুর আগেই ইস্তফা দিতে পারতেন। বাদল অধিবেশন শুরুর দিন সভা পরিচালনা করে রাতে হঠাৎ ইস্তফা দিতেন না। তার মানে ধনকর মুখে স্বাস্থ্যের কারণ দেখালেও আসলে তা নয়। টিএমসি যে সবসময় দুটো কথা বলে, এটাই মানুষ জানে। এখন একটা সোজা কথা বললে ভালো লাগলো শুনে। এই জগদীপ ধনকরের নামই যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ধনকরের সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও উপরাষ্ট্রপতির ভোটাভুটির ক্ষেত্রে কিন্তু সবাইকে চমকে দিয়েছিল তৃণমূল। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা, কিন্তু তৃণমূল বিরোধীদের প্রার্থীকে সমর্থন করেনি, উল্টে ভোটাভুটি থেকে বিরত ছিল। তার আগে দার্জিলিং এর রাজভবনে জগদীপ ধনকর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রহস্য তৈরি হয়েছিল, সেটিং এর অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি বিরোধীরা। দার্জিলিং এ ধনকর সাহেব মাঝখানে একদিকে মমতা ব্যানার্জি, আরেকদিকে হেমন্ত বিশ্ব শর্মা, আসাম বিজেপি, একটা মাখো কিছু হয়ে গেল এবং উনি উপরাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে গেলেন। এবং এত বৈরিতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দল ভোট না দিয়ে বেরিয়ে আসলেন যাতে জগদীপ ধনকরের সুবিধা হয়। ফলে দারুণ বৈরিতা, কিন্তু জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি হিসেবে চাইল রাজ্যের তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। এটা কোনো রাজনৈতিক অবস্থানে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কোনো রাজনৈতিক অবস্থানগত কোন সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয়। এবার সেই জগদীপ ধনকরেরই উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা ঘিরে আরও এক রহস্য তৈরি হলো। সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিয়ে অনায়াসে একটা ওই 3-4 সিরিজের ওটিটির সিরিজ হয়ে যেতে পারে, এতটাই তার ভেতরে নাটকীয় উত্থান পতন। সজল খানিকক্ষণ আগে মনে করিয়ে দিয়েছে যে স্টুডিওতেও যারা আসতেন একেবারে রাজ্যপাল শব্দটাই ব্যবহার করতেন না। জগদীপ ধনকরের প্রথম বছরের পর থেকে তৃণমূল তাকে ডাকতো পদ্মপাল হিসেবে এবং বারবার বলতো যে রাজ্য বিজেপির সদর দফতর এই রাজ্যের প্রেক্ষিতে সেটা সল্টলেক বা মুরলীধর সেন লেন নয়, সেটা হচ্ছে রাজভবন।
আচ্ছা, এই রকম চলতে চলতে এইবার সেই ছবিটা আপনাদের দেখাবো যে তার কার্যকালের শেষের দিকে দার্জিলিং রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শ্রীযুক্ত তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের একটা বৈঠক হলো। তারপরে অনেকে দুষ্টু লোকেরা বলে যে ওই স্বপন কুমারের, দীপক চ্যাটার্জির মতো। তারপরে কি জানি কি হইল, ইকুয়েশনটা কি পাল্টে গেল? তার কারণ এরপর যখন তিনি উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচনে গেলেন তখন দেখা গেল যে তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকলো এবং কার্যত জগদীপ ধনকরকে জেতাতে সাহায্য করলো। তা নিয়ে জাতীয় রাজনীতিতে আবার বলছি একেবারে হই হই রই রই পড়ে গেছিল। কিন্তু সেই রহস্যের পাশে আজকের এই রহস্যটা, কোনো রহস্যের সমাধান সূত্র আমার পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোক্সপারসন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আছে কিনা জেনে নেব। অনেক রকম ভাবে অনেক কিছু বলার চেষ্টা করা হয়। না না, বললাম চেষ্টা কেন করব, কোনোটাই মানে আপনি একজন সিপিএম এর নেতার বক্তব্য দেখালেন, উনি 39 বার থেকে 40 বারই একই কথা বকে গেছেন, পাবলিকের মধ্যে কোনো রিয়াকশন নেই। আমি শুধু একটা কথা বলছি যে আজকের ডেটে মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য সেটাই আমাদের দলীয় বক্তব্য, যে উনি একজন স্বাস্থ্যবান মানুষ এবং ওনাকে আমরা মনে হচ্ছে যে উনি অসুস্থ নন। এবার কাগজে তো অনেক কিছু বেরিয়েছে, সকালবেলায় তুকোর ফর্মে ছিলেন, বিকেলবেলায় এই মিটিং করেছেন, সন্ধ্যেবেলায় এই করেছেন, তো বেড়েছেন, কিন্তু একজন মানুষ তার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা একটা ছবি অনেকবার দেখিয়েছেন, আজকেও আবার দেখালেন যে এই মিটিং উপরাষ্ট্রপতির নির্বাচনের আগে একটা সভা নাকি হয়েছে, এইসব কথা বলে আপনারা একটা চেষ্টা করেছেন। না তো বাংলার মানুষের জন্য এটা তো দার্জিলিং রাজভবনে দেখিয়েছিলাম, দার্জিলিং রাজভবনে একটা ছবি দেখিয়েছিলেন, সেটা কি কারণে কি ইমপ্রেশনে দেখাচ্ছেন সেটা বোঝা মুশকিল। আপনারা এটা দেখাতে চাইতে অনেক সময় চান যে রাজ্যপাল দুটো রাজ্যের ইমপ্রেশনে নয়। আমার দ্বন্দ্বটা, আপনারও নিশ্চয়ই দ্বন্দ্ব আছে যে তৃণমূল কংগ্রেস জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ভোটদানে বিরত থেকে তাকে জিততে সাহায্য করলো কেন? আমাদের পার্টির যে স্ট্যান্ড, যে অ্যাবস্টেন্ট থাকার, সেটা তো দলগত একটা সিদ্ধান্ত হতেই পারে। আরে তার তো কারণ থাকবে, দলগত সিদ্ধান্ত অর্থহীন হয় নাকি? দলগত আরো বেশি অর্থপূর্ণ হয়। আপনি আমার দলের কি সিদ্ধান্ত, কে বিরত থাকবে, কোন ভোটে আমরা বিরত থাকবো, কোন ভোটে আমরা ভোট দান করব, সেটা নিয়ে যদি আজকের এই আপনি পদত্যাগ চাইছেন, অদ্ভুত ব্যাপার লাগছে আমার কাছে। আপনি আজকে পদত্যাগ নিয়ে তো আলোচনার বিষয় নিশ্চয়ই বলুন না, আজকে আলোচনাকে দেখাতে গিয়ে আপনি যে ব্যাকড্রপটা দেখাচ্ছেন প্রসঙ্গে আনা যাবে না এরকম কিছু আছে? এই যে ধরুন আপনি আপনি শেষ করুন তারপর আমি বলবো। আজকে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার যে উনি একজন হেলদি মানুষ, ওনাকে দেখে অসুস্থ মনে হয়নি, এবং যে গ্রাউন্ড ডাউনই লিখেছেন সেটা মনে হচ্ছে যেটা স্বাস্থ্যবান মানুষের অসুস্থতা নিয়ে একটা দ্বন্দ্ব থাকছে। এই তো, এর বাইরে তো কিছু আমরা বলছি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যটাই আমাদের বক্তব্য, দলগত অবস্থান উনি ক্লিয়ার করে দিয়েছেন, এর বাইরে আমাদের কিছু নেই। এবং এটাকে নিয়ে যদি নানানভাবে আলোচনা করতে চান তাহলে করতে পারেন। আমার তাই তো করছি। আরে জগদীপ ধনকর হঠাৎ পদত্যাগ করলেন, তো আপনার এবং আপনার দলের মধ্যেও তো একটা কৌতূহল তৈরি হয়েছে, সেটা তো মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার। জগদীপ ধনকর, দেখুন জগদীপ ধনকর বলছেন যে আমি অসুস্থতার জন্য পদত্যাগ করলাম, মুখ্যমন্ত্রী বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ, তো যার ফলে তিনি কেন পদত্যাগ করলেন এ তো নিশ্চয়ই তৃণমূলেরও প্রশ্ন। এ নিয়ে এত রকেট সায়েন্স তো নয়। তাহলে সেইটাই আলোচনা হোক না, যে কেন করলেন, অসুস্থ বলে করলেন না সুস্থ বলে করলেন, সেটা তো আজকে তো আপনি দেখাতে চাইলেন একটা, বলছেন আর একটা, দেখাচ্ছেন আর একটা, কোনো অ্যাম্বিগুইটি নেই। কিন্তু আপনার আমার মনে হচ্ছে আপনারা জটিল করে দিয়ে ব্যাপারটাকে এমন একটা ভাব দেখাতে চান সবসময়, আর এর থেকে সহজ করে কি বলবো। কিন্তু আমার বৈশ্বনাথদার কথায় আমার একটা ভয় লাগছিল। আপনারা রিপিট টেলিকাস্টে দেখবেন বৈশ্বনাথদা এক জায়গায় থেমে বললেন আজকের ডেটে বলে একটা হিরণময় বিরতি নিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো। আমি ঘাবড়ে গেলাম যে এই রে, আজকের ডেট তো হচ্ছে 22শে জুলাই, অর্থাৎ 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি ক্যাশ টাকা আর 11 কিলো সোনা নিয়ে ধরা পড়েছিলেন, সেইটা বলবেন না তো? কিন্তু তিনি বলেননি, আজকের দিনে থেমে গেছিলেন। 21শে জুলাইয়ের ঘটনাটা নিয়ে আপনি 22শে জুলাই আলোচনা করছেন,
আমাকে 21শে জুলাইটাই বলতে হবে। 21শে জুলাই একদম নয়, আমি 22শে জুলাই জগদীপ ধনকর নিয়ে আলোচনা করছি। আপনি আমার মুখ দিয়ে যদি বসিয়ে দেন যে 22শে জুলাইয়ের ঘটনাটা, আবার আপনার কোথায় বসিয়ে দেওয়া বললাম, আপনি রিপিট টেলিকাস্ট দেখে নেবেন। আমার মনে হয় কিছু একটা কমিউনিকেশন, আমি তো বাংলায় বলি, এখন মুশকিল হচ্ছে। আমি আবার বাংলা ভাষাকে এতটা ভালোবাসি না, যে বাংলা ভাষাকে কতটা ভালোবাসি বলতে তার 20 বা 30% বক্তৃতার অংশ আমি হিন্দিতে বলি, এতটা আবার ভালোবাসি না, পুরোটা বাংলাকেই ভালোবাসি। অভ্যেস হলে মজা পাবেন। আমি সেটা বলছি না, আমি যেটা বলতে চাই বৈশাদা, আমরা এটা সবাই জানতাম, তুমিও জানো, স্বীকার করতে পারবে না যে মমতাদির একটা ডক্টরেটের ভুয়ো ডিগ্রি ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি ডাক্তারটা আবার কবে হয়েছে? আপনার নরেন্দ্র মোদীর কতদূর পড়াশোনা আছে ভাই? কিছু বলেন। সজল, এটাও কিন্তু বিতর্কিত। আমি বলছি এটাও বিতর্কিত। না না না, নরেন্দ্র মোদীর ডিগ্রি এ নিয়ে বহু দেশ জুড়ে বিতর্ক হয়েছে। কিছুই পড়াশোনা করেনি, আমি ওটা নিয়ে আপনি অফিশিয়ালি বলছেন তো, আর্গুমেন্টে যাইনি। আমার কথা হচ্ছে আপনি আমাকে একটা উত্তর দিন, আপনি আমাকে একটা উত্তর দিন যে একজন মানুষ, একজন উপরাষ্ট্রপতি, তিনি বলছেন আমি অসুস্থ, আমরা সেখানে তাই নিয়ে হাজার রকম পিঠে বানাচ্ছি, এখানে আমরা বিভিন্ন প্যারা বানাচ্ছি, আলোচনা করছি। আমি 1 মিনিট, আমার বক্তব্য হচ্ছে যে বলে দিচ্ছেন কে? যিনি কলকাতায় বসে আছেন, তিনি তো এমনও নয় যে জগদীপ ধনকরের নারী টিপে দেখেছেন যে নারীটা ঠিকঠাক চলছে। আমার একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, দুজনকে থামালাম, এটা অনন্তকাল চলতে পারে না। কিন্তু আমি সজলকে শুধু মনে করিয়ে দেব যে এখন তো নয়, সজলের ভাষায় আমরা পিঠে বানাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী যখন পায়ে আঘাত পেয়েছিলেন তখন সজলরা, তারা তো কেউ চোখে দেখেননি যে কি আঘাত হয়েছিল। স্টুডিওতে এসে পিঠে বানানো বাদ দিন মিষ্টির দোকান খুলে বসে গেছিলেন যে মুখ্যমন্ত্রীর পায়ে সত্যি লেগেছিল কিনা, আসলে তৃণমূলকে কেউ মেরেছিল কিনা। সুতরাং হ্যাঁ, দাও না। আমরা যে বলেছিলাম সে কথা যে মিথ্যে ছিল না, সে ভাঙা পায়ে খেলা হবে নিয়ে তারপর টেবিলের তলায় ওনার যে আমরা সমস্তটাই দেখেছি। প্রথমে ডান পায়ের প্লাস্টারের ছবি, এই এক্সপ্রেস ছবি, পরে মা পায়ের ছবি, এগুলো আমরা অনেক কিছু দেখেছি। আর প্রথম কথা হচ্ছে তোমরাই দেখেছো, মানুষ দেখেছে, ভোটও দিয়েছে। আরেকটা জিনিস বলছি, ভোটও একটা অন্য ইস্যু। আমি আপনাকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে যেখানে উনি আহত হয়েছিলেন যে নন্দীগ্রামে, সেই নন্দীগ্রামে ওনার প্রতিষ্ঠা করা একটা সুপার স্পেশালিটি হসপিটাল ছিল। কিন্তু সেই হসপিটালে আমি বুঝলাম যদি হার্ট অ্যাটাক হতো যাবেন না, ব্রেন স্ট্রোক হতো যাবেন না, কিন্তু পা ভাঙানো হলেও সেখান থেকে না গিয়ে 100 কিলোমিটার আর আমি সুযোগ দিতে পারবো না, এটা সম্পূর্ণ। দেখুন, আমি বলছি এই তর্কটা কি? তর্কটা হচ্ছে যে রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে যদি বড় কোনো ঘটনা ঘটে যার যুক্তিগ্রাহ্য বৈজ্ঞানিক উত্তর না পাওয়া যায়, সেই নিয়ে জল্পনা হবে। এবং শুধু এই রাজ্যে নয়, গোটা দেশে। তার কারণ দেশের উপরাষ্ট্রপতি রাতারাতি যদি পদত্যাগ করেন, এবং ঈশ্বর তাকে দীর্ঘায়ু করুন, তিনি সুস্থ হয়ে উঠুন, যে অসুস্থতাই তা হোক না কেন, কিন্তু তিনি যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেন, কথার কথা ধরে নিচ্ছি, সেই মুহূর্তেও কিন্তু শোভনতা এবং সৌজন্যের ক্ষেত্রে তক্ষুনি তার কাছ থেকে পদত্যাগপত্রটা লিখিয়ে কেড়ে নেওয়া হতো না। আমাদের বামফ্রন্ট মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, তিনি স্ট্রেচারে করেও ওত নিতে গেছিলেন, সে ভিন্ন প্রসঙ্গ, সেই নিয়ে আমাদের অন্য সমালোচনা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, অনেক বলেছো সজল, অনেক বলেছো, কথা হচ্ছে যে জগদীপ ধনকরের তুমি যতই বলো এই নিয়ে জল্পনা অত্যন্ত স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবেই সজল সেটা অস্বস্তিতে পড়ছে। ঠিক যেমন একদম অস্বস্তিতে পড়ছে, তার কারণ এই মুহূর্তে বাস্তবের ব্যাখ্যা, একেবারে বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা কেন্দ্রীয় শাসক দল বিজেপি দিতে পারেনি। স্পষ্ট করে এই শব্দটা আপনাদের সামনে বললাম। আমার পরের প্রতিবেদন, উপরাষ্ট্রপতি হিসেবে পরে কে লাইনে আছেন, তার ভেতরেও আবার বলছি জল্পনা। এক্ষুনি সজল বল, জল্পনা কেন করছেন? জল্পনাই তো হবে। তার কারণ যদি রাতারাতি হঠাৎ করে দেশের উপরাষ্ট্রপতি পদত্যাগ করেন, যখন সেশন ইজ অন, বাদল অধিবেশন চলছে, তারপর রাজ্যসভার চেয়ারম্যানের যে সিটটা, সেখানে কে বসবেন, সে নিয়ে জল্পনা হবে। জল্পনা হচ্ছে, দেখাচ্ছি এবং বেশ করছি দেখাচ্ছি। আপত্তি কারুর থাকলেও আবার দেখাবো, দেখুন।
আচমকাই উপরাষ্ট্রপতির পদে জগদীপ ধনকরের ইস্তফা ঘিরে যখন রহস্য দানা বেঁধেছে, তখন উল্টো দিকে জল্পনা শুরু হয়েছে এরপর উপরাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন। আর এই প্রেক্ষাপটেই রাজনৈতিক মহলে আলোচনায় ভাসছে একাধিক নাম। জল্পনায় সবার ওপরে যিনি রয়েছেন তিনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী ও বিজেপির জোটসঙ্গী নীতিশ কুমার। নভেম্বরে বিহারে নির্বাচন, তার আগে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে উপরাষ্ট্রপতি করে কি আগামী দিনে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির কাউকে বসাতে চাইছেন মোদি শাহ? তাই কি নীতিশ কুমারকে বিহার থেকে দিল্লিতে এনে উপরাষ্ট্রপতি করা হতে পারে? তাই কি জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতির পদ থেকে সরতে বাধ্য করল কেন্দ্রীয় সরকার? 30 मई को क्या उपराष्ट्रपति बनाने वाले हैं? अभी हमारे बस की बात नहीं, अगर बन जाए तो बड़ी अच्छा होगा बिहार के लिए, बाकी की बात सौभाग्य की बात होगी। जो नाम चल रहे हैं अब उनके बाद देखिए तत्काल नाम चलने भी प्रारंभ हो गए। उन नामों में अधिकांश नाम वो हैं जो किसी न किसी रूप में बिहार के चुनाव को प्रभावित करते हैं। उसको एकोमोडेट करने के लिए ये संकेत श्री जगदीप धनखड़ जी को दिया गया कि महाराज बहुत हो गया, अब आप उतर जाइए। নীতিশ কুমারের পাশাপাশি বিহার থেকে তাঁরই দলের সাংসদ এবং মোদি ঘনিষ্ঠ হরিবংশ নারায়ণ সিং এর নামও পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে ঘোরাফেরা করছে, যিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি কিংবা বর্তমানে কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে নরেন্দ্র মোদীর দিকে ঝোঁকা শশী থারুরের নামও সম্ভাব্য উপরাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে। জগদীপ ধনকড় সারাদিন স্বাভাবিক, হঠাৎ রাতে ইস্তফা, এর পরবর্তী যে ধাপগুলো হবে আমাদের নেত্রী এবং নেতৃত্ব কড়া নজর রাখছেন, গভীরভাবে নজর রাখছেন। ফলে এই পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো থেকেই আমরা পদত্যাগের কারণ চিহ্নিত করার উৎসে আমরা শিগগিরই পৌঁছে যেতে পারব। বিহারে ভোটের ফায়দা তুলতে ভোটের ঠিক মুখে বিহারের একদা প্রভাবশালী নেতা কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুরকেও উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে জল্পনা। এছাড়াও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা এবং বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নামও উপরাষ্ট্রপতি পদের জন্য শোনা যাচ্ছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপন ভীষণ জনপ্রিয় হয়েছিল যে মাস্টারমশাই বলছেন যে ইয়ে বাত কুছ হজম নেই হুই। এই পদত্যাগ প্রায় সেই রকম, কিন্তু এখানে মজাটা হচ্ছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস অনেক দিন পর, ইদানিং দু একটা ইস্যুতে অবশ্য দেখা যাচ্ছে, কিন্তু তাদের মতামত প্রায় একরকম। কংগ্রেস বলছে যে ধনকর নয়, আসলে সরকারের স্বাস্থ্যটাই নাকি খারাপ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ওয়েট অ্যান্ড ওয়াচ, জগদীপ ধনকরের স্বাস্থ্য দিব্যি আছে, হি ইজ এ হেলদি ম্যান। আমি বলছি আমার পরের বক্তা সৌম্য আইচ রায়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে কংগ্রেস এই পদত্যাগের, এই আচমকা পদত্যাগের ঠিক কোন কারণটা আবিষ্কার করলো? দেখুন সুমনদা, আপনি শুরুতে বলেছেন যে ডাল মে কুছ কালা হয়, তো আমার তো মনে হচ্ছে পুরো ডালটাই কালো, পুরি ডাল কালি হয়। আর কিছুক্ষণ আগে আমি অদ্ভুত একটা তরজা দেখলাম। তোমাদের তো খুশি হওয়ার কথা, আমি বলে জগদীপ ধনকর কত বায়াস, কথায় কথায় বিরোধীদের সাসপেন্ড করে, এবং আবার বলছি আরেকটা রেকর্ড নজিরবিহীনভাবে একমাত্র উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস সহ বিরোধীরা। পার্লামেন্টটা সবসময় বিরোধীদের জন্য, এটা নতুন কিছু নয়। আপনি ডিসেন্টিং ভয়েস যে শুনতে পারে না, আমরা যে বলতাম যে আমরা দুজন আর আমাদের দুজন দেশটা চালাবে, হাম দো আর হামারে দো, হিম্মত আছে নাকি জগদীপ ধনকরের অমিত শাহ নরেন্দ্র মোদীকে অখুশি করে ওই পদে থাকবে? এত সোজা। কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম যে তৃণমূল আর বিজেপির এমন আলোচনা হচ্ছে যে শুনে আপনি মানে এমন একটা টপিক দিয়ে যে গরিবী রেখা নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ রেখার গরিবী নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তো আমি তো আমাদের ভুলিয়ে গেল যে কি আমরা বলতে যাব। আচ্ছা বলুন, ৬৭ এ ধারা অনুযায়ী তিনি তার রেজিগনেশন দিয়েছেন সংবিধানে। আমার কথা হচ্ছে যে এই কিছুদিন হলেও আপনি লক্ষ্য করে দেখুন, আপনি পিরিয়ডিক্যাল যেটা ওরা বলে না ক্রোনোলজি, আপনি ক্রোনোলজিটা দেখুন। এই পার্লামেন্টে আস্তে আস্তে তিনি আলোচনাগুলো বিরোধীদের, যে লোকসভাতে ইমপিচমেন্টের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল, রাজ্যসভাতে আসাতে যখন 63 জন সাংসদ বলল যে এই মোশনটাকে অ্যাকসেপ্ট করুন, উনি অ্যাকসেপ্ট করলেন মোশনটা, গোসা হয়ে গেল। গোসা হলো কার? পুরো ক্রেডিটটা নিতে। বিশ্বনাথ ঠিক বলেছেন, এই ক্রেডিট নেওয়া, এই ক্রেডিটটা নেবে বিজেপি। আপনি এত বড় নেতা হয়ে গেলেন,
আপনি রাজ্যসভার মানে আপনি একজন চিফ, আপনি আমাদের ক্রেডিট নিয়ে নেবেন, আমরা ইমপিচমেন্ট করবো, দেশে দেখাবো, ইত্যাদি ইত্যাদি, সেটা করতে পারলেন না। উনি আস্তে আস্তে এই অল পার্টি মিটিংয়ে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে কংগ্রেসের নেতাদের বক্তব্যগুলো শুনছিলেন এবং আমরা যে আলোচনাগুলো চাইছিলাম। আচ্ছা সৌম্য, গান্ধী পরিবারকে না ছুঁয়ে মল্লিকার্জুন খাড়গে কোনো সিদ্ধান্ত নিতে পারে? না না, দেখুন আমি ভেবে দেখো, না না এই আলোচনা যাচ্ছি, কিন্তু আপনি যেখানে বসেছে সেটা দলের বিষয়, আর আপনি কোথায় বসে আছেন? উপরাষ্ট্রপতি। এটা কি খেলার জিনিস? 70 বছরে, ভাই একটু কথা বলতে দিন, এই 70 বছরে এই প্রথম একটা ইনসিডেন্ট। আমার সঙ্গে তার বিরোধ থাকতে পারে রাজনৈতিক, আমরা অনেকবার তার বিরোধিতা করেছি, আমরা তার উপরে নো কনফিডেন্স এনেছি, কিন্তু পার্লামেন্টে এখন যেরকম চোখের জল ফেলছো, আমি বলছি না কোনো চোখের জল ফেলছি না, চেয়ার থেকে সরাতে চেয়েছিলে, চোখের জল ফেলছি না। কালকে যদি বিরোধীদের বিরুদ্ধে বলে, তাদের যদি ক্রাঞ্চ করা হয়, তাদের কথাবার্তা না শোনা, যে আসবে তার বিরুদ্ধে বলবো, এটা আমাদের নিয়ম, আমরা করবই, কারণ পার্লামেন্টটা বিরোধীদের। আপনি বলুন যে এই যে ডিসেন্টিং ভয়েস শোনা, যে পার্লামেন্টের মধ্যে আপনার এই অপারেশন সিঁদুর নিয়ে কথা হবে, লোকসভাতে বলতে দিচ্ছে না, কার্ভ করছে, অপারেশন সিঁদুর নিয়ে কথা হবে, পেহেলগাঁও অ্যাটাক নিয়ে কথা হবে, জম্মু কাশ্মীর নিয়ে কথা হবে, পালিয়ে বেড়াচ্ছে। তো এই ক্রুশাল মোমেন্টে জগদীপ ধনকর চলে যাওয়াটা রাজ্যসভায় একটা কোশ্চেনের মুখে পড়ে গেল, যে কারা তাহলে আলোচনা করতে দিতে চাইছে না। যখন বিহারের নির্বাচন আসছে, বিহারের নির্বাচনে SIR নিয়ে যখন আলোচনা, আজকেও পার্লামেন্টে তার বাইরে আলোচনা হচ্ছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে বটম লাইন তো একটাই, এখন তো তোমাদের খুশি হওয়ার কথা। একেবারে আমরা বলছি যে জগদীপ ধনকরকে চলে যেতে হলো কেন? তাহলে তো সরকার অসুস্থ। জগদীপ ধনকর কি বলেছেন আমি অসুস্থ? দেখুন একটা লোক, ভেরি সিরিয়াস নোট, একটা জিনিস লক্ষ্য করেছো যে মল্লিকার্জুন খাড়গে দিনের পর দিন অভিযোগ ছিল যে আমাকে কিছুতেই ফুল টাইম বলতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, যথেষ্ট সময় দেওয়া হয় না। কালকে একমাত্র দেখলাম জগদীপ ধনকর একবারও মানে পূর্ণ সময় ধরে মল্লিকার্জুন খাড়গে বললেন, কোনো বাধার মুখে পড়লেন। মানে হচ্ছে তাহলে আপনি তো মানে আমি বলছি তাহলে চেয়ারম্যান কি বুঝে গেছিলেন যে মানে বেলা আসন্ন? তাহলে কি আপনি যেটা বলছেন তাহলে বিদায় আসন্ন, তাহলে কি চেয়ারম্যানের বিলম্বিত বোধোদয়? আমি বলছি তাহলে কি গণতন্ত্রের জন্য উনি আস্তে আস্তে ফিল করছিলেন যে আমি যেটা করছি লোকসভাতে বা রাজ্যসভাতে, তাহলে এটা অন্যায় করছি, আমি এতদিন ধরে যেটা প্রেসিডেন্ট নয় বলছো, এই তো রাজ্যসভাতে অন্যায় করছি। আমি বলছি বাংলা সিনেমার লাস্ট সিন নয় যে হৃদয় পরিবর্তন হবে। কি সজয় শুনুন না, আমাকে একটু বলবে, নিশ্চয়ই বলবে। তোমাকে বলছি, তুমি আবার বলার সুযোগ পাবে। আমরা দুজন, আমাদের দুজন, মানেটা কি? সোনিয়া গান্ধী রাহুল গান্ধী না, নাকি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী? আমাদের দুজন। আমি বলছি যে আপনি বারবার বলছেন, এবার পরেরটা বলছি, এই যে আপনি বারবার বলছেন খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কি করে খুশি হবে? আপনি দেখাচ্ছেন শশী থারুর নাম, এই নামটা যদি এখন ওখানে প্রডিউস করে দেওয়া হয়, যদি নামটা কালকে সত্যি সত্যি ভেসে ওঠে, উত্তর দেবে এরা। উনি বলছেন যে বসবে তার বিরোধিতা করবে। আরে আপনি বলুন, আপনি বলেছেন দল চালানোর ক্ষেত্রে খাড়গেজি কথা বলতে পারেন সোনিয়া গান্ধীর সঙ্গে। মনমোহন সিংকে তো শুনুন না, মনমোহন সিংকে তো লোকে, অত্যন্ত শিক্ষিত মানুষ, বলতে ভালো লাগে না, মানুষ যেসব কথাবার্তা বলছে কোনো যুক্তি নেই, ওরা জেপি নাড্ডাকে নিয়ে আলোচনা করুক, ওরা জেপি নাড্ডাকে নিয়ে আলোচনা করুক, এসব আমাদের আলোচনা করতে হবে না। আমার কথা হচ্ছে আর কত অপমানিত হবেন? 4টে 4:30 পর্যন্ত তিনি যে মিটিং ডেকেছিলেন, বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং। আচ্ছা, কিরণ রিজিজু তো সংসদীয় মন্ত্রী, কিরণ রিজিজু অনুপস্থিত হলো না, জেপি নাড্ডা অনুপস্থিত হলো, উনি বুঝেই গেছিলেন মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে কথা বলে পার্লামেন্টে সংবিধানের শপথ নেওয়া এমপিদের কথা শুনলে তার থাকা যাবে না। এ দেশে গণতান্ত্রিক পদ্ধতিকে গলা টিপে যারা খুন করছে, অমিত শাহ। ধন্যবাদ সৌম্য। আমি সায়নদীপ পরের বক্তার কাছে যাব। আমার শুধু মনে হচ্ছিল যে বিরোধীরা শুধু যেটা বলছেন না, বলতে পাচ্ছেন, আগে গিয়ে আটকে যাচ্ছেন, সেটা হচ্ছে তাহলে সত্যপাল মালিক 2
তার অপেক্ষায় কি দেশের বিরোধী শক্তি অপেক্ষা করছে আমি জানি না, কিন্তু রাজনীতি সত্যি খুব বিচিত্র। কেন বিচিত্র? যে জগদীপ ধনকর নানা দিক থেকে ইতিহাসে নাম লিখে ফেলেছেন। কেন? সেটা হচ্ছে এই নজিরবিহীন এই ধরনের পদত্যাগ এর আগে কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের কোনো মানে স্বাধীন ভারত রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে কোনো উপরাষ্ট্রপতির হয়নি। এইখানে একটা তার নাম থাকবে। 2024 সালের ডিসেম্বর মাসে সমস্ত বিরোধীরা একযোগে এই জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এই বলে যে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি বায়াস, তিনি একেবারে নিরপেক্ষ নন এবং বিজেপির নেতার মতো আচরণ করছেন ওই রাজ্যসভার সম্মানের চেয়ারটাতে বসে, চেয়ারম্যানের চেয়ারটাতে বসে। আচ্ছা, আজকে কোনো সন্দেহ নেই যে প্রায় বিরোধী নেতারা চোখের জল ফেলছে এবং এই খানিকক্ষণ আগে সৌম্য একেবারে রিপিট টেলিকাস্টে দেখবেন ও শেষের দিকে বাক্য ছিল আর কত অপমানিত হবেন। আমি বলছি জগদীপ ধনকরের জন্য এই সেন্টিমেন্ট বিরোধীদের গলায়। বিশ্বাস করুন, আগের অধিবেশনে কাউকে যদি আমি আজকের ফুটেজ দেখাতাম, ফুটেজ দেখে বলতো এআই করা, বিশ্বাসই করতো না। কিন্তু যাই হোক, সায়নদীপ মিত্র আমার পরের বক্তা। আমার কথা হলো যে জগদীপ ধনকরের ইস্তফা আরএসএস এবং বিজেপির আভ্যন্তরীণ এবং পারিবারিক কলহ। অবশ্য উনি কেন সরে গেলেন, ইস্তফা দিতে বাধ্য হলেন, সেটা হয়তো মমতা ব্যানার্জি একমাত্র ভালো করে বলতে পারেন, কারণ উনি আরএসএস বিজেপির পরিবারের একজন সদস্য। জগদীপ ধনকরের প্রবেশটা এবং প্রস্থানটা দুটোই নাটকীয়। মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন তিনি মনেই করেন না উনি অসুস্থ। আসবো, হ্যাঁ, উনি সবচেয়ে ভালো জানেন, আমি তো নিশ্চিত এ ব্যাপারে। প্রথম কথা হলো যে বিরোধী এই বাদল অধিবেশনের শুরুতেই উনি অসুস্থ হয়ে পড়লেন, তার জন্য ইস্তফা দিতে নাকি বাধ্য হলেন। আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু সুমনদা যখন হাসপাতালে হার্টের সমস্যা নিয়ে উনি ভর্তি ছিলেন তখন পর্যন্ত কিন্তু উনি ইস্তফা দেননি। এখন হঠাৎ করে ইস্তফা কেন দিতে হলো আমি জানি না। যে আগের বক্তারা বলছিল যে এই বাদল অধিবেশনের শুরুতে বিরোধীরা যখন সরকার পক্ষকে নানান ইস্যুতে চেপে ধরবে, তখন যেহেতু উপরাষ্ট্রপতি পদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কথাটা আপনি বলছিলেন, তাই জগদীপ ধনকরকে বলির পাঠা বানিয়ে এই গোটা ইস্যুগুলোকে ঘুরিয়ে দেওয়া হলো কিনা আমি জানতে চাই। এটা ঠিক যে রাজ্যপাল যখন ছিলেন উনি ধোয়া তুলসী পাতা নন। যখন রাজ্যপাল ছিলেন, উপরাষ্ট্রপতি পদে যখন গেছিলেন, সংবিধান স্বীকৃত পদ, কিন্তু উনি দলীয় রাজনীতির বাইরে বেরোতে পারেননি। রাজ্যসভাটাকে বিজেপির আখড়ায় পরিণত করেছিল। বিনা দোষে একের পর এক বিরোধী সাংসদদের তাদেরকে উনি বার করে দিয়েছিলেন, তাদেরকে বহিষ্কার করেছিলেন। এরকম অসংখ্য ইস্যু আরএসএস বিজেপির নির্দেশে উনি চলেন, আরএসএস বিজেপির তাবেদারি করেছেন। রাজ্যপাল হয়ে উপরাষ্ট্রপতি পদে বসে থেকেও তারপরেও তিনি রক্ষা পেলেন না। আবার এটাও ঠিক, কিন্তু কারণটা কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন কৌশল, আরএসএস এর কৌশল, তুমি বলছো কলহ। তোমরাও তো বিভ্রান্ত, কোনটা কারণ? ওনাকে নিয়ে কলহ না কৌশল? আসবো রাজ্য সরকার, আবার আমি এটা বলছিলাম যে উপরাষ্ট্রপতি পদে থেকে উনি এইসব করে তারপরে উনি রক্ষা পেলেন না। আবার আমরা দেখেছি উনি রাজ্যপাল, তখন রাজ্য সরকারের কথা মতো না চললে তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল, আমরা মনে করি এই পদগুলোর খুব একটা দরকার নেই। আসলে মোদি অমিত শাহ চায়নি বলেই উপরাষ্ট্রপতি পদে উনি থাকতে পারলেন না। এর পিছনে কি রহস্য আমি বলতে পারবো না, ইনভেস্টিগেটিভ জার্নালিজম বার করতে পারে। কিন্তু বিরোধী দল ভাঙানো নাকি ভোটের রাজ্যগুলোতে কোনো রাজনৈতিক ফায়দা তোলবার জন্য জগদীপ ধনকরের থেকে আরো গুরুত্বপূর্ণ কেউ আছে, সেটা হয়তো সময় বলবে। কিন্তু জগদীপ ধনকর ইস্যুতে মূল ইস্যুগুলো যেন হারিয়ে না যায়। যেমন এই বিহারে এসআইআর এর নাম করে কয়েক লক্ষ ভোটারকে বাদ দেওয়ার যে পরিকল্পনা, নির্বাচন কমিশন যেভাবে আমি বলছি, হাঙ্গার ইন্ডেক্সে বিশ্বগুরুর দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 127টা দেশের মধ্যে ভারত 105 নম্বর, দারিদ্র ইন্ডেক্সে 143টা দেশের মধ্যে ভারত 126 নম্বরে। ন্যূনতম মজুরির দাবি 26,000 টাকা, সেগুলো আড়াল হয়ে যাচ্ছে। কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরের 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি ন্যূনতম। 8 ঘন্টা কাজ থাকবে না, বাধ্য করা হবে 12 ঘন্টা কাজে, যাই নিয়ে ধর্মঘট হয়েছে। এই ইস্যুগুলো আড়াল হয়ে যাবে কিনা আমি জানতে চাইছি। পার্লামেন্টে এই ইস্যুগুলো তুলতে গেলে তো জিততে হবে, পার্লামেন্ট অবধি পৌঁছতে হবে। তার মধ্যে এই আমি বলছি যে 4 জন মানে বামপন্থী বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, তাই নিয়েই তো হিমশিম খাচ্ছে। এর বেশি আমাদের যাওয়ার দরকার নেই। আমি খালি আমার এই ছোট কথা উত্তর প্রশ্ন মানে জাস্ট বলার যে মমতা ব্যানার্জি তিনি সবচেয়ে ভালো জানেন যে জগদীপ ধনকর সুস্থ না অসুস্থ। তার কারণ হলো মমতা ব্যানার্জির দলই দেখবেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় চিৎকার করছেন, কিন্তু তার বাইরে এই আসল সত্যটা মমতা ব্যানার্জির দল আনতে দিচ্ছে না যে কেন জগদীপ ধনকর ইস্তফা দিতে বাধ্য হলেন। প্রধানমন্ত্রী অমিত শাহ চায় না বলে
মমতা ব্যানার্জি জগদীপ ধনকর ইস্যু সামনে আনতে দিচ্ছেন না। আবার দেখেছি আমরা না, আচ্ছা কি ইন্টারেস্টিং, তোমরাই আমি বলছি ডিসেম্বর মাসে অপসারণ চেয়েছিলে আর 7 মাস আগে আর তিনি অপসারিত হয়েছেন বা পদত্যাগ করেছেন, মার্জনা করবেন, এখন তোমরা বলছো কেন তাকে সরে যেতে হলো? ধনকর ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু যেভাবে ওনাকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে এটা দেশের সংবিধান গণতন্ত্রের পক্ষে। লাস্ট পয়েন্ট, এই জগদীপ ধনকরের সঙ্গে আমরা পশ্চিমবাংলায় কুস্তি দেখেছি। আবার হিমন্ত বিশ্ব শর্মা, যে লোকটা বাঙালি মানেই বাংলাদেশি বানিয়ে দিয়েছে, তার সঙ্গে আরএসএস এর বার্তা নিয়ে উনি এসেছিলেন। মমতা ব্যানার্জি জগদীপ ধনকর মিটিং করে রাজ্যপাল থেকে ওনাকে এই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে উত্তীর্ণ হতে মার্গারেট আলগাবাকে হারাতে সাহায্য করেছে। আমি শেষ করি, তুমি যে ইস্যুগুলো বললে ইলেকশন কমিশন, তাতেই তো আসতে হবে। ধনকরের পতন শুরু হলো, হিমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি কিন্তু বাকি আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। ধন্যবাদ। যেমন ওদের ছাড়িনি, ওদের শূন্য করে ছেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই যে বিকাশ বাবুকে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন, আইনের সেই জায়গা আছে কিনা আমার জানা নেই, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ইস্যুতে তৃণমূলের আর সিপিএম এর সুর কিন্তু এক টনে বাঁধা। ইন্ডি জোটের দায়িত্ব এরা তিনজন, যারা খালি বলে সেটিং সেটিং, তারা কিন্তু আজকে নিজেদের সেটিংটা খুব ভালোভাবে প্রচার করছে। যারা কোনোদিন এই পদ্মপালের পক্ষে ছিলেন না, তারা পদ্মপালের জন্য এত কুম্ভীরাস্ত্র বিসর্জন করছে, যেটা ভারতবর্ষের মানুষকে দেখলেন এখানে আলোচনাতে জগদীপ ধনকর রিজাইন করেছে, সেইটা ইস্যুটাকে আলোচনা হচ্ছে। আমরা আমাদের বক্তব্য বলে দিয়েছি, সিপিএম ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আমাদের বিরুদ্ধে বলেছে, আর বিজেপি আর সিপিএম যে একই টোনে কথা বলে এটাতে বোঝা গেছে। সবকিছুতেই ঘুরিয়ে ফিরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে না বললে পয়সা হজম অনেক বিজেপির প্রতিনিধি হিসাবে বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূল আছে, আমাদের কোনো সংশয় নেই। আমি খালি বলছি যে হিমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর আর মমতা ব্যানার্জি যখন আমি সবার কাছে আসবো, এখনো দুজন বক্তা বাকি আছে, কিন্তু যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েনের কথা বলছে, দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের এখানে যখন রাজ্যপাল তৃণমূল কংগ্রেস, যাকে পদ্মপাল শব্দটা যার আমলে জন্ম দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কি টানাপোড়েন, এবং তারপরে মধুরেণও সমাপয়াত হলো কি আমি জানি না, কিন্তু জল্পনা ছিল তাই। কেন বলছি, পরের প্রতিবেদন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে একেবারে দেশের উপরাষ্ট্রপতি, সেই পদ থেকে আচমকা মেয়াদ শেষের আগেই রহস্যজনক ইস্তফা। জগদীপ ধনকর মানে যেন নতুন চমক, নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন উপাচার্য নিয়োগ নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে তার সংঘাত চরমে ওঠে। एजुकेशन सिस्टम को पूरी तरह से तहस-नहस किया जा रहा है। देयर इज अ टोटल पैरालिसिस in the working of the higher education ministry, total. आप एजुकेशन को बिगाड़ देंगे, किसका फायदा कर रहे हैं? उन बच्चों का भविष्य कितना बिगाड़ रहे हैं? वाइस चांसलर कौन अपॉइंट करता है? चांसलर। एब्सोल्युटली। संस्कृत यूनिवर्सिटी का वाइस चांसलर ने अपॉइंट नहीं किया और 1 महीने से काम कर रहा है, अपॉइंटेड है, सरकार ने कर दिया। मैंने महाधिवक्ता को बुलाया, उनसे एक राय लूंगा, भी बताइए, पर ऐसा कभी हुआ है क्या? मेरे को जानकारी नहीं, मेरे पास फाइल नहीं। तो आप बोल रहे हो आपको बाईपास करके ये महत्वपूर्ण फैसला मेरे को बाईपास नहीं कर, कानून को बाईपास कर मेरे को व्यक्तिगत बाईपास करे, उसकी मुझे कोई परवाह नहीं है। অনেকে বলে থাকেন সেই কারণেই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের নজরে পড়েছিলেন এবং কার্যত প্রমোশন হিসেবে উপরাষ্ট্রপতি করা হয়েছিল ধনকরকে। 2019 সালে জগদীপ ধনকর রাজ্যপাল পদে শপথ নেন। পরবর্তী 3 বছর তার সঙ্গে তৃণমূল কিংবা রাজ্য সরকারের নজিরবিহীন সংঘাত বাধে, একবার নয় বারবার। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারেও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল। सत्ताधारी पार्टी आपके ऊपर एक एक करके आरोप लगा रहे हैं। आरोप नंबर 1, ये राजभवन जहां पे हम लोग बैठे हैं, गवर्नर हाउस, ये ऑपोजिशन का एक आउटपोस्ट बन चुका है, ये विरोधियों का एक्सटेंडेड पार्टी ऑफिस बन चुका है, और
ऑपोजिशन लीडर के नाम अभी अब्दुल मन्नन नहीं है, जगदीप धनकर है। खुली आंख से और खुले कान से कहता हूं, पॉलिटिकल अपोनेंट्स आर सफरिंग एट द हैंड्स ऑफ पुलिस। द नंबर इज वेरी लार्ज। स्टैटिस्टिक्स आप पता लगा लीजिए। यदि अगर राजनीतिक द्वेषता की वजह से लोगों को मारकर पेड़ों पर लटका दिया जाता है, ये अत्यंत गंभीर मामला है। यदि अगर किसी विषय पर संकेत दिया जाए तो इमीडिएटली एडवर्सोरियल रोल में आने के नहीं है। अपराध किसने किया, क्यों किया, कैसे किया, इशू नहीं है। अपराध हुआ, मनुष्य दुखी है। কখনো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো কখনো দুর্নীতি ইস্যুতে, কখনো উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে, তো কখনো বিল আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে ধনকরের সঙ্গে নবান্নের সংঘাত লেগেই থাকতো। দফায় দফায় বাকযুদ্ধে জড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? हावला जॉइन केस में अगर गवर्नर का सेंट्रल गवर्नमेंट का पास पता नहीं है तो मैं कह देती हूँ, आप चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल हैज बिकम गैस चैम्बर ऑफ डेमोक्रेसी। मेरे लिए बड़ा मुश्किल हो रहा है जब लोग कहते हैं कि पश्चिम बंगाल इज डेन ऑफ करप्शन। অভিযোগের পাশাপাশি একে অপরের সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করতেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়। রাজ্যপালের যদি কয়লার কোনো কাজ থাকে তো তুমি যেতেই পারেন, তো হতে দিল। मैं माननीय मुख्यमंत्री जी से अनुरोध करूंगा, विभाग बना दें और एक मंत्री को उसका इंचार्ज बना दें कि देयर इज अ मिनिस्टर टू गिव स्टेटमेंट्स अगेंस्ट राज्यपाल, ताकि बाकी मंत्री तो अपना काम करते रहें। ধনকরের আমলে রাজভবন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল বলে যেমন অভিযোগ করত তৃণমূল, উল্টো দিকে ধনকরের প্রশংসায় পঞ্চমুখ হতো বিজেপি। রাজ্যপাল হিসেবে ওনার যে কাজ, ওনার যে দুর্দণ্ড প্রতাপ এবং বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখে ওনার যে এই আপরাইটনেস খুব কাছ থেকে আমি এবং আমার সহযোগীরা দেখেছেন, এবং সব সময়তে ওনাদের রাজভবনের দরজা খোলা থাকতো যে কোনো বিষয়ে। ওনাকে আমরা অত্যন্ত মিস করব এবং আমি জানি যে আমাদের কাছে অফকোর্স হেলথ ইজ প্রায়োরিটি। বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কখন কোন সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয়, কিন্তু আচমকা একজন রিজাইন করছেন, যদি শারীরিক কারণ হয়ে থাকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এবং আমরা নজর রাখব আজ বা কাল থেকে তিনি হাসপাতালে চেক আপের জন্য যান নাকি অন্যান্য নর্মাল তিনি তার সূচিতে থাকেন। যদিও রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূলের তিক্ততা যতই থাকুক না কেন, ধনকর যখন উপরাষ্ট্রপতির ভোটে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে ভোট দেয়নি তৃণমূল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, রাজ্যপাল থাকার সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন তো হলো, কিন্তু অনেকে বলছেন যে এখন এই 2025-এর জুলাই মাসে লড়াইটা আসলে চলছিল দল এবং সরকারের একেবারে শীর্ষ স্তরের সঙ্গে। অনেকে নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন, আবার বলছি জল্পনা, কেউ আমরা জানি না। কিন্তু গতকাল ছিল, আপনারা প্রত্যেকে জানেন, বাদল অধিবেশনের প্রথম দিন। রাজ্যসভায় বক্তব্য রাখতে গেলেন জেপি নাড্ডা। বিরোধীরা প্রচণ্ড হইহট্টগোল করছিলেন, তো জেপি নাড্ডা বললেন, আরে রাগ করবেন না, কোনো কিছু রেকর্ডে থাকবে না, শুধু আমি যেটা বলবো সেটাই রেকর্ডে থাকবে। অনেকে ব্যাক ক্যালকুলেশন হয় না অঙ্কের, সেই রকম আজকে আফটার থট অনেকে ভাবছেন যে লোকসভার ক্ষেত্রে স্পিকার ঠিক করবেন কি রেকর্ডে থাকবে কি থাকবে না, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান ঠিক করবেন কি রেকর্ডে থাকবে কি থাকবে না। তাহলে জেপি নাড্ডা কেন এই কথা বলেছিলেন? তাহলে কি তার কাছে কোনো ইঙ্গিত ছিল? আমরা জানি না জেপি নাড্ডা কি বলেছিলেন গতকাল রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে। এক ঝলক ছোট্ট দেখে নেব। अरे गुस्सा मत करो भैया, अरे गुस्सा मत करो, nothing will go on record, whatever I will say that will go on record, you should know। এবার আমি আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়দার বিশ্লেষণ শুনুন। Our story starts in the summer of 1860 in the busy city of Baltimore, the curious case of Benjamin Button। আর আজকের গল্পটা সেটা হচ্ছে 2025-এ, এবং দিল্লি তো ব্যস্ত শহর, আপনারা সকলেই জানেন। গল্পটায় কি হয়েছিল? গল্পটায় জন্ম নিয়েছিলেন বেঞ্জামিন বাটন, যার বাবা রজার বাটন হাসপাতালে গিয়ে দেখেন যে জন্মেছে 70 বছরের একটি বাচ্চা, এবং তারপর সেই বাচ্চা যত দিন গেল তার বয়স কমতে শুরু করলো, এবং
শেষমেশ ঘটনাটা ঘটলো কি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেলেন, কারণ স্ত্রীর বয়স অনেক বেশি হয়ে গেল, তার বাবাও গুলিয়ে গেলেন। অর্থাৎ সমাজের সঙ্গে যখন কোনো কিছু মেলে না, রাজনীতির সরল ধারায় আমরা যখন কোনো কিছুর হিসেব পাই না, তখনই আমরা তাকে বলি দ্য কিউরিয়াস কেস অফ অনারেবল জগদীপ ধনকর। সুতরাং এই জায়গা থেকেই আজকের বিষয়টা আসবে। তার যদি শরীর খারাপ হয়, তার জন্যে তিনি যদি দ্রুত অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন, আমাদের দেশের সরকার যদি তা মেনে নেয়, এতে দোষের কিছু নেই, সেটা পরিষ্কারভাবে জানতে পারলে ভালো হতো। তিনি তো মাসখানেক অসুস্থ ছিলেন। তবে এই যখন স্পিকারের কথা এলো, গতকালের কথা আপনি যেটা বললেন, আমার আরেকজন স্পিকারের কথা বারবার মনে হচ্ছিল, যিনিও যখন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই দিনটা 22শে জুলাই ছিল না, ছিল 23শে জুলাই 2008, সোমনাথ চট্টোপাধ্যায়। অনেকটা যেন গল্পটা একই রকম। অর্থাৎ সবাইকে বাধ্য করা হয়েছিল, সুন্দর একটা সরকার চলছে, ইউপিএ সরকার, বামপন্থীরা পাশে আছেন, 100 দিনের প্রকল্প, কত বড় বড় কাজ হচ্ছে। সেই সময় কোন দেশের কি পরমাণু নিয়ে কি গোলমাল হলো, প্রকাশ কারাত মহাশয় বুঝতে পারলেন ফিজিক্সের গভীর তত্ত্ব, আমরা কেউ বুঝতে পারলাম না। আমরা দেখলাম একটা সরকার জোর করে ফেলে দেওয়ার চেষ্টা হলো। সোমনাথ চট্টোপাধ্যায় কি বললেন? সোজা উঠে দাঁড়িয়ে বললেন, আমার দেশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমি সমর্থন করি। আজকে জগদীপ ধনকর মহাশয় হয়তো সে কথাটাই বলেছেন, যেখানে বিরোধীরা একসঙ্গে গিয়ে একটা বক্তব্য রেখেছিলেন, 50 জনের বেশি সই হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো যারা ক্ষমতায় আছেন তারা বলেছেন, আমাদের সই না নিয়ে হচ্ছে কেন একজন বিচারপতিকে ইমপিচ করা। সেইখানে একটা দ্বন্দ্বের জায়গা সৃষ্টি হতে পারে, এবং সেখানে এটা অত্যন্ত স্বাভাবিক যে পরবর্তীকালে আমরা হয়তো সত্যি জানতে পারবো কি ঘটনাগুলো ঘটেছে। তবে গুলিয়ে যাওয়ার কিন্তু খুব জায়গা নেই। তার মূল কারণ হচ্ছে অসম্ভব বড় আইনজীবী, দীর্ঘ রাজনৈতিক জীবন, 1989 থেকে 91 উনি জিতেছিলেন ঝুনঝুনু কেন্দ্র থেকে রাজস্থানের, এবং জনতা দলের হয়ে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী ছিলেন যখন, তখন সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। 93 থেকে 98 কংগ্রেসের হয়ে রাজস্থান বিধানসভার বিধায়ক ছিলেন। 91 সালে কংগ্রেসের হয়ে হারেন আজমের লোকসভা কেন্দ্র থেকে। 2003 সালে হয়তো বুঝতে পারেন বিজেপি ক্ষমতায় থাকবে বহুদিন, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, বিজেপিতে যোগ দেন। 2016 সালে বিজেপির আইন বিষয়ক দেখভালের মাথা। তারপর পশ্চিমবঙ্গে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি চালাচালি, তারপর তৃণমূল কংগ্রেস ভোট দিতে না যাওয়া, তার উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের সময়, এই ধরনের দ্বান্দ্বিক বিষয়গুলো আমরা সব সময়ই দেখেছি। আমি আর 1 মিনিট সময় নেব। সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে জায়গাটা, এটা তো 10 দিন আগে জেএনইউ এর বক্তব্যের কথা বারবার শোনানো হচ্ছে, কিন্তু 22শে এপ্রিল 2025 দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন। ঘটনাটা কেন এসেছিল? 8ই এপ্রিল তামিলনাড়ু হাইকোর্ট বলেছিল যে রাজ্যপাল RN রবি যে সইটই করছেন না স্টালিনের কাগজপত্রে, সেটা করতে হবে একটা গণতান্ত্রিক সরকার। সেই জায়গায় সমালোচনা, ফাইলের ওপর বসে থাকা চলবে না। সমালোচনা করে জগদীপ ধনকরের স্পিচ থেকে, আমি বাংলা করছি, ভুল হতেই পারে, কিন্তু আমি চেষ্টা করেছি ঠিক করে করতে। উনি বলছেন, এক মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, আবার অন্য একটি মামলায় বলা হয়েছে যে এটি অংশবিশেষ। কিন্তু সংবিধান সম্পর্কে তো কোনো সন্দেহ থাকা উচিত নয়। আর নির্বাচিত প্রতিনিধিরাই হবেন সংবিধান কি বলবে তার চূড়ান্ত নিয়ন্ত্রক। তাদের উপরে অধিকতর কোনো কর্তৃত্ব থাকতে পারে না। অর্থাৎ ভারতবর্ষে যে রাজনৈতিক আলোচনা, যেখানে আমাদের যে মূল স্তম্ভগুলো আছে, লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট, সংবিধান, এই গোটা বিষয়গুলো নিয়ে তার বক্তব্য ঠিক কি ভুল বলতে পারবো না, কিন্তু তিনি যে ধরনের ফান্ডামেন্টাল প্রশ্নগুলো তুলে দিয়ে গেছেন, তার রাজনৈতিক, দেখুন রাজনীতিতে প্রচুর ব্যক্তি স্বার্থের বিষয় থাকে। আজ বিজেপি, কাল তৃণমূল, পরশু কংগ্রেস, তার পরের দিন সিপিএম বা সিপিএম থেকে বিজেপি, এইসব আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু তিনি কিন্তু ভারতের যে রাজনীতির ইতিহাস, সেই রাজনীতির ইতিহাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সৃষ্টি করে গেলেন। আমরা চাই জগদীপ ধনকরের শরীর সুস্থ থাকুক, তার বয়স আরও কমুক, তিনি আমাদের দেশের এই রাজনৈতিক প্রশ্নগুলো তুলতে থাকুন। বেশ, শুভমাদা বলছেন যে জগদীপ ধনকর ফান্ডামেন্টাল অনেকগুলো বিষয় তুলে দিয়ে গেলেন, পাশাপাশি বিরোধীরা নিঃসন্দেহে তার গোটাই রাজ্যসভার উপরাষ্ট্রপতি হিসেবে বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যে কেরিয়ার, তাতে আগাগোড়া প্রথম দিন থেকে প্রায় শেষ দিন পর্যন্ত সরাসরি পক্ষপাতেরও অভিযোগ তুলেছিলেন। কি অভিযোগ, কি বিষয়ের ভিত্তিতে এই অভিযোগ বিরোধীরা সামনে এনেছিল, পরপর দেখাবো।
দিনভর উপরাষ্ট্রপতির চেয়ারে, রাতে হঠাৎ সেই উপরাষ্ট্রপতির পদে ইস্তফা। জগদীপ ধনখড়ের রহস্যে মোড়া পদত্যাগ নিয়ে এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন, কেন? বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে এর একটা কারণ হতে পারে মোদী সরকারের সঙ্গে তার সংঘাত। যদিও উপরাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মোদী সরকারের হয়ে রাজ্যসভা পরিচালনার অভিযোগ তুলে এসেছে বিরোধীরা। বিরোধীদের বলতে না দেওয়া এবং বিজেপির সুরে সুর মিলিয়ে অধিবেশন চালানো, শুরু থেকেই এই দুই অভিযোগ বারবার উঠেছে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। 2023 সালের অগস্টে বিরোধীরা যখন দাবি করছে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় বক্তব্য রাখতে হবে, তখন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের বলে দিয়েছিলেন, আমি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসতে বলবো না, বলতে পারবও না, এটা প্রধানমন্ত্রীর ব্যাপার। সেই বছরই ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয় 146 জন বিরোধী সাংসদকে, যার মধ্যে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় 46 জনকে। কার্যত বিরোধী শূন্য অবস্থায় চলে রাজ্যসভা, পাশ হয় একের পর এক বিল। সেই সময় রাজ্যসভার চেয়ারম্যানের চেয়ারে ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। जो आपका पद है, जो संविधान के प्रति आपकी निष्ठा है, उससे काम करना चाहिए, ईमानदारी से काम करना चाहिए, अपने कर्तव्य में निष्ठा से काम करना चाहिए और संविधान को सर्वोपरि रख के काम करना चाहिए। दूसरे को खुश करने का नतीजा क्या होता है ये देखने को सबको मिल रहा है। जिस तरह से संविधान की अवमानना की गई थी, जिस तरह से संविधान की अवहेलना की जाती थी, विपक्ष को कोसा जाता था, वो आपको दिख रहा है जिसका नतीजा सामने। 2024 সালের জুলাই মাসে রাজ্যসভায় বসে সমাজবাদী পার্টির সাংসদের প্রশ্নের উত্তরে সরাসরি আরএসএস এর প্রশংসা করেন জগদীপ ধনখড়। ভারতীয় সংসদের ইতিহাসে তিনিই একমাত্র উপরাষ্ট্রপতি যাকে সরাতে 2024 সালের ডিসেম্বরে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাব পরে খারিজ হয়ে যায়, তবে তারপরেও ধনখড় বদলাননি। নানা ইস্যুতে মোদী সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাতের আবহে সুপ্রিম কোর্টকেও নিশানা করতে ছাড়েননি তিনি। কার্যত গোটা দেশকে চমকে দিয়ে সাংবিধানিক পদে বসে থেকে জগদীপ ধনখড় বলেছিলেন, এখন যে পরিস্থিতি তাতে বিচারপতিরাই আইন তৈরি করছেন, তারাই নির্দেশ কার্যকর করছেন, এই বিচারপতিরাই সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, উপরাষ্ট্রপতির চেয়ারে বসে যার বিরুদ্ধে কার্যত মোদী সরকারের অনুগত থাকার অভিযোগ উঠেছে, তাকে এভাবে হঠাৎ ইস্তফা দিতে হলো কেন? তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেন। এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একটা দলীয় মনোভাব দেখাচ্ছিলেন। যেদিন সেশন শুরু হচ্ছে তখন হঠাৎ শরীর বিগড়েছে, তা তো নয়। তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে। তার রাজ্যপাল হিসেবে ভূমিকা এবং রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে হাউস পরিচালনা করা জানেন। বিরোধিতার জন্য বিরোধিতা, এর মধ্যেও কোনো রাজনীতি খোঁজা কাঙ্ক্ষিত। একদা অনুগত ধনখড়ই এখন মোদী সরকারের কাছে ব্রাত্য হয়ে গেলেন। আসল কারণ কি? আপাতত সেটাই রহস্য। বিজেন্দ্র সিংহ, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, জল্পনাটা কিন্তু পদত্যাগে থামছে না, তার কারণ এরপর ওই চেয়ারে কে বসবেন। অনেকেই বলছেন নীতিশ কুমার। কেন? ইকুয়েশনটা খুব পরিষ্কার, সামনে ভোট। নীতিশ কুমারকে যদি উপরাষ্ট্রপতির চেয়ারে বসানো যায় তাহলে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বিহারে আর প্রজেক্ট করতে হবে না। আচ্ছা, বিহারের স্থানীয় সমীকরণটা কি? অনেকেই বলছেন যে বিজেপি কিন্তু বিহারে আর মেজদা হিসেবে থাকতে চাইছে না, তারা বড়দা হতে চায়। ঠিক যেরকম মহারাষ্ট্রে তারা মেজদা থেকে ইতিমধ্যে বড়দা হয়ে গেছেন। সুতরাং নীতিশ কুমারকে যদি উপরাষ্ট্রপতির চেয়ারে বসানো যায় তাহলে বিহারে একেবারে সরাসরি বিজেপির কোনো প্রার্থীকে মুখ হিসেবে প্রজেক্ট করে বিহার ভোট বিজেপি বা এনডিএ জোট হিসেবে লড়তে পারে। আমরা জানি না, আবার বলছি, রাজনীতিতে জল্পনাটাই সব। আর সেই জল্পনা আরও পল্লবিত হয় যখন এই রকম বিনা নোটিসে বাদল অধিবেশনের প্রথম দিন রাজ্যসভার স্বয়ং চেয়ারম্যান এবং দেশের উপরাষ্ট্রপতি শটান পদত্যাগ করেন। আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। জগদীপ ধনখড় তিনি বিতর্কিত রাজনীতিক নাকি প্রাজ্ঞ রাজনীতিক সে তো ভাবি ইতিহাস বলবে, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আকস্মিকভাবে হঠাৎ কোনো কারণ তার কাছে চলে এসেছিল যাতে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কি কারণ সেটা নিয়ে আমরা ধারণা করতে পারি, কিন্তু আমরা নিশ্চিত নই কি কারণে এটা হয়েছে। তিনি পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ গৃহীত হয়েছে, সেটা আমরা সবাই জানি। এটার কারণ হিসেবে
যে জল্পনাগুলো চলছে তার মধ্যে একটা কারণ হচ্ছে বিহারের নির্বাচন। আমার একটা শতরঞ্জকে খিলাড়ির দৃশ্য মনে পড়ছে। লর্ড ডালহৌসি টাক টাক করে একটা একটা করে আপেল তুলে তুলে, মানে কার্টুনে দেখানো হচ্ছে, সত্যজিৎ রায় দেখিয়েছিলেন, আপেলগুলো খাচ্ছে, প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে নিচ্ছেন, আয়ুধ নিতে গেছিলেন তিনি, সেইটা বোঝানোর জন্য। এবার বিজেপি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, বিহার তাকে নিতে হবে। সুতরাং বিহার নিতে গেলে বিহারে সাধারণ মানুষের অন্তত 20 বছর ধরে যে চিফ মিনিস্টার আছে তার একটা ক্যারিজমা তৈরি হয়েই গেছে। সেই ক্যারিজমাকে সরানোর জন্য বিজেপিকে তাকে সম্মানজনক কোনো পদে উপস্থাপিত করতে হবে, এবং তার জন্য ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে ভালো পদ। সুতরাং আমরা ভাবতেই পারি সেখানে তাকে নিয়ে আসবার কথা ভাবছি, অথবা ভাবা যেতে পারে শশী থারুর। তিনি গত 3 মাস ধরে বিজেপির যেভাবে মোদিজির প্রশংসা করেছেন তাকেও পুরস্কার দেওয়া হবে। কংগ্রেসের যে ইনফ্যাক্ট যদি ডেপুটি চেয়ারম্যানকে করা হয় তিনিও বিহার থেকে, সুতরাং সেটাও বিহারে ভোটে একটা অস্ত্র হতে পারে। একটা হরিবংশ রায়, তাকেও সেক্ষেত্রেও একটা বিরাট সুবিধা হবে। সুতরাং সেক্ষেত্রেও কংগ্রেসকে একটা সমঝে দেওয়া যাবে, এবং গণতান্ত্রিক মুখও তুলে ধরতে পারবে মোদিজি যে তারা কংগ্রেস থেকে ভাইস প্রেসিডেন্ট করলেন। সুতরাং এই যে, এবং অন্যদিকে রাজনাথ সিং সেটাও আছে, 75 বছর বয়স মোদিজি সেপ্টেম্বরে পূর্ণ হতে চলেছে। সুতরাং কেউ কেউ তার পথের কাঁটা সরানোর জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপিত করতে পারেন। জল্পনা এই কারণেই করতে হচ্ছে, সজল ঘোষের কাছে এটা সিরিয়াস কোনো ইস্যু নয়, কিন্তু যেরকম অসম্মানজনকভাবে দেশের উপরাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো সেটা নাগরিক হিসেবে আমার কাছে কোনোভাবে সহনীয় একটা ঘটনা বলে মনে হচ্ছে না। উল্টো দিকে আবার দেখুন, ধনখড় যতদিন রাজভবনে ছিলেন ততদিন তৃণমূল তার মানে সাংঘাতিকভাবে তাকে লগারহেড যাকে বলে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন, মানে তৃণমূল দলের নেত্রী। চক্ষুশূল ছিলেন ধনখড়। যেদিন ধনখড়ের নির্বাচন হলো সেদিন তৃণমূলের নেত্রী, মানে তার নির্দেশে তৃণমূল দল ভোটদানে বিরত থেকে তার নির্বাচিত হওয়ার সুযোগটাকে সুগম করে দিল। তারপরে আজকে যখন সব বিরোধী দল এক হয়ে গেছে যে তাকে কেন সরানো হলো, তৃণমূল নেত্রীর মুখে কিন্তু কোনো কথা নেই, স্পিকটি নট, শুধু বলছেন আমি জানি স্বাস্থ্য তার ইস্যু নয়, এইটাই উনি বলছেন। তাহলে কেন এই জিনিসটা হচ্ছে? আসলে আমি সব শেষ জায়গাটায় যেটা যেতে চাইবো, প্রত্যেক দলই তার ঘর গোছানোর খেলা করে, আর এই ঘর গোছানোর খেলাতে এই সব নেতারা আসেন, তারা তাদের মতো করেন, আমরা ভোটাররা ভোটারই থেকে যাই। আমি আর কিসের কি হয় সেটা আমি আর বাংলা কলোকাল ল্যাঙ্গুয়েজ বলছি না, কিন্তু এইটুকু বলতে চাই যে আমরা চিরকাল ভোটার থেকে যাই, আর নেতারা তাদের নিজেদের স্বার্থে, তাদের দল গোছানোর স্বার্থে বিভিন্ন সময় অসম্মানজনকভাবে বিভিন্ন লোককে সরিয়ে দেন বিভিন্ন পদ থেকে, যেটা আমাদের কাছে অসহনীয় মনে হয়। ধন্যবাদ রবীন্দ্রনাথ দা। দেখুন রবীন্দ্রনাথ দা শেষ বাক্যটা হচ্ছে আমরা ভোটার থেকে যাই।